আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। চলে এলাম টেন্নি স্কুল এইচএসসি এর ক্র্যাশ কোর্সের অর্থায়ন দ্বিতীয় পত্র বা ফাইন্যান্স দ্বিতীয় পত্র অথবা ব্যাংকিং ও বীমা যেটাই বলো, তার আরো একটি ক্লাস নিয়ে। আজকে অ্যাকচুয়ালি আমাদের ব্যাংকিং এবং বীমার যে ব্যাংকিং পোর্শন আছে সেইটার দ্বিতীয় ক্লাস, আই গেস, তাই না? হ্যাঁ, দ্বিতীয় ক্লাসই। প্রথমে আমরা আমাদের ব্যাংক সম্পর্কে ধারণা নিয়েছি। এই ক্লাসে আমরা মূলত কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে পড়বো। তো পড়া শুরু করার আগে আমি প্রতিদিনের মতো একটু স্পেশাল কথাবার্তা বলবো একটু তোমাদের সাথে। আহ একটু ওয়েটও করবো সো দ্যাট সবাই কাছে নোটিফিকেশন যাবে যে ক্লাস শুরু হয়েছে, সবাই জয়েন করবে। এন্ড এরপরে আমরা আমাদের ক্লাস শুরু করে দিব। সো তোমরা অলরেডি যারা চলে এসেছো, তোমাদের প্রথম দায়িত্ব কমেন্ট করা, ভাইয়া এসেছি। কিভাবে আসবে বলবা, আমাকে হাই দাও অথবা হ্যালো বলো, অথবা তুমি কোথা থেকে জয়েন করছো সেইটা বলো। এন্ড এইটা করে তোমার দ্বিতীয় কাজ হচ্ছে তোমার ফ্রেন্ডদের মেনশন করে দেওয়া। সবাই ক্লাসে আসলে আমরা কিন্তু আমাদের পড়াটা শুরু করতে পারবো। সো আমি দেখে নেই তোমাদের কে কে অলরেডি চলে এসেছো এবং কতক্ষণ লাগবে ক্লাস শুরু করতে। আচ্ছা, প্রথমে অপু আসছে, বলছে সালাম আলাইকুম স্যার। স্যার না, আমাকে ভাইয়া বলো, তোমাদের চেয়ে আমি বেশি বড় না, বয়সে মাত্র 2 3 বা 4 বার সিনিয়র। সো ভাইয়া বলাই বেটার। রাফি গাজী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, তুমি কেমন আছো? ঐশী চলে এসেছে, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে কিন্তু ক্লাস করছো, নামটা আমি প্রতি ক্লাসে পাচ্ছি। সো থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকটা ক্লাসে থাকার জন্য। সাদিয়া ইসলাম হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি? ওকে, মাত্র 24 জন। আস্তে আস্তে ক্লাসে মানুষ বাড়বে, সো একটু ওয়েট করি। আচ্ছা, ঈশা জাহান আনিকা বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছো? ইথুন চৌধুরী বলছে আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া, আমি ভালো আছি। আমাদের সাথে আছে মুবিন, আমাদের সাথে আছে আব্দুল্লাহ মামুন, নিলয়, মানে অপু আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, শেখ মাশরাফি আছে। আচ্ছা, বলছে আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। জুনায়েদ খান রিফাত বলছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাবিল আক্তার আছে, আব্দুল্লাহ নোমান আছে, আরমান আলী আছে, দেন রাফিক গাজী আছে, নাবিল আক্তার, আব্দুল্লাহ নোমান, তৌফিক রহমান, আনিসুর রহমান, দেন আরমান আলী, তানভীর আহমেদ, অনেকেই আছে। ওকে, জান্নাত জেরিন জয়েন করলো মাত্র। সো জয়েন করতে থাকুক আস্তে আস্তে। এন্ড এর আগে আমি একটু আমার ক্যামেরাটা ঠিক করে নিই, একটু বাঁকা হয়ে গিয়েছে। জানাও তো একটু আমার ফ্রেমটা ঠিক আছে কিনা, বা আমার ঠিক মতন দেখা যাচ্ছে কিনা, আমাকে একটু জানিয়ে দাও আমাকে। সো আচ্ছা, নূর আহমেদ আছে চিট্টাগং থেকে, তানভীর আহমেদ আছে চিট্টাগং থেকে, জান্নাতুল ফেরদৌস ফুল আছে, আচ্ছা রাজু কলেজ থেকে, আচ্ছা আব্দুল সেলিম আছে ব্রাহ্মণবাড়িয়া থেকে। আচ্ছা, সো আমাকে একটু সবাই জানিয়ে দাও তো যে আমাকে অলরেডি আব্দুল্লাহ আল কাফি বলছে যে হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, জানিয়ে দাও আমার স্ক্রিনে ঠিক আছে কিনা। ওকে, আফফান আহমেদ আছে ফেনী থেকে। বাবা, অনেক দূর থেকে আছো তুমি, ক্লাস করছো। দেন অনেকে আছে, তুমি একটা আমরা জয়েন করতে থাকি, তোমরা সবাই ভাইয়া, আপনি মিউট হয়ে গিয়েছেন। সো সবাই একটু তোমরা জানিয়ে দাও যে সব আসছো কিনা। আমাদের স্টুডেন্ট কিন্তু এখন অনেক কম, মাত্র 40 জন। অন্য সময় 100 120 130 থাকে। সো অনেক কম। আমি আরো 2 মিনিট ওয়েট করব। আর 2 3 মিনিট সবাই আসলে পরে আমি ক্লাস শুরু করবো। আমি এর মধ্যে একটু সবার কমেন্টস দেখতে থাকি, কে কি কোথা থেকে এসেছে। আচ্ছা, আচ্ছা কুমুদিনী কলেজ আমাকে বলছে আনিসুর রহমান হচ্ছে কুমুদিনী কুমুদিনী কলেজ। আচ্ছা, এটা কোথায় বলো তো? আমি অ্যাকচুয়ালি না জায়গাটা জানি না, অ্যাকচুয়ালি কলেজটা কোথায় লোকেটেড। সো একটু জানিয়ে দাও তো। সায়েন্সের পর্যটক কয়জন আছে? আচ্ছা, পড়ো ফাইন্যান্স আর ব্যাংকিং পড়তে গিয়ে, যে যখন ব্যাংকিং পড়াবো না, ব্যাংকিং না খুব একটা বেসিক সাবজেক্ট অ্যাকচুয়ালি। এর জন্য সায়েন্স কমার্সের প্রয়োজন হয় না, যে কোনো ইউনিট হলেই হলো। আচ্ছা, সবাই ঘুমায় বলছে। আচ্ছা, শুক্রবার বলে কি সবাই ঘুমাচ্ছে নাকি? দুপুরে তার ভাইয়া ক্লাস নেওয়া যাবে না, আজকে অ্যাকচুয়ালি রাত্রে ক্লাস ছিল, বাট এইটা শুধুমাত্র এই সপ্তাহের জন্য দুপুরে ক্লাস হচ্ছে। রিজন হচ্ছিল আজকে রাতে আমি একটু বিজি হয়ে যাব, মানে আমার খুবই ক্লোজ একজন
আত্মীয়, আমার অ্যাকচুয়ালি আমার মামার আজকে একটা মানে বিয়ের অনুষ্ঠান আছে, দ্যাট ইজ আমার জয়েন করতে হবে। তাই ভাবলাম ক্লাসটা ক্যান্সেল করলে তো অসুবিধা, কারণ অনেকেই প্রিপারেশন নিয়ে থাকে, আচ্ছা ভাগ করে রাখে যে আমি ওই দিন এই ক্লাস হবে, ওই টপিকটা পড়বো, ওই দিন এই ক্লাস হবে, টপিকটা পড়বো। সো একটু সমস্যা হয়েছে, দ্যাট ইজ ওয়াই ভাবলাম ক্লাসটা ক্যান্সেল না করে ক্লাসটা একটু আগিয়ে দিই, সো দ্যাট তোমাদের এখানে অসুবিধা না হয়। এবং আরো একটা নোটস আছে, সেটা হচ্ছিল আমাদের ফাইনান্স সেকেন্ড পেপার ক্লাস কবে কবে হয় বলতো? শুক্রবারে এবং মঙ্গলবার, তাই না? তো আমি আগামী শুক্রবারেও ক্লাস নিতে একটু সমস্যা হবে। দ্যাট ইজ দ্য কি হবে, আমার ক্লাস ছিল আগামী মঙ্গলবার, তারপরে আবার শুক্রবার, তারপরে আবার তার পরের সপ্তাহের মঙ্গলবারে। বাট আমি যেটা করব, কালকে একটা এক্সট্রা ক্লাস নিয়ে নিব সন্ধ্যা 6টার দিকে, সো দ্যাট আমি যে আগামী শুক্রবার ক্লাস দিতে পারবো না, তোমাদের টপিকটি আবার আগে থেকে কভার করে রাখবো। দেখা যাবে আজকে আমি কেন্দ্রীয় ব্যাংকের একটি অধ্যায় পড়াচ্ছি, এন্ড এই অধ্যায়টা আমি কালকেও পড়াবো, কজ অধ্যায়টি একটু বড় এবং একটা ক্লাস শেষ করতে গেলে প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে যাবে, এবং দেখা যায় ক্লাস যখনই বড় হয়ে যায় লাস্টের দিকে স্টুডেন্টসরা থাকে না। তো আজকে একটু অর্ধেক পড়াবো অধ্যায়, পরবর্তী ক্লাস অর্ধেক পড়াবো, অর্থাৎ আগামী কালকে আশা করছি যদি তোমাদের এক্সট্রা ক্লাসটা হয় তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে, এবং হলে 6টা 15 মিনিট হবে। সো কালকে একটা হবে এবং আগামী মঙ্গলবার আবার তার পরবর্তী ক্লাস হবে। সো এরপর আবার দেখা যাবে তার পরের সপ্তাহের মঙ্গলবারে দেখা হবে, এর মাঝখানে আমাদের মধ্যে আর কোনো দেখা হবে না। যাই হোক, অনেকেই চলে এসেছে। তো আচ্ছা, অনেকে বলছে স্যার নামাজের ক্লাস সময় দেখে ক্লাসগুলো দিলে ভালো হতো। হ্যাঁ ভাইয়া, অবশ্যই এটা আমাদের অ্যাকচুয়ালি আমাদের কিন্তু ক্লাসগুলো ছিল যেরকম, আমাদের মেন সমস্যা হচ্ছে মাগরিবে নামাজের সময়। সো এর জন্য কিন্তু 6টা ক্লাসটা 6:15 করে দেওয়া হয়েছে। আর আসরেরটা কি আমি অবশ্যই আজকে ট্রাই করবো 5:15 থেকে 5টা 20-এর মধ্যে ক্লাস শেষ করতে, কজ আমিও নামাজ পড়বো। এর বেশি লেট করলে আমাদের আসরের ওয়াক্ত থাকবে না। সো 5:15 থেকে 5টা 20-এর মধ্যে ক্লাস শেষ করে দিলে তোমরা কিন্তু ইজিলি নামাজ ধরতে পারবে। এবং আজকের ক্লাসটা আশা করছি 1 ঘন্টাও হবে না, কজ আজকে আমরা করবো কি, কেন্দ্রীয় ব্যাংকের প্রথমে ইনিশিয়াল কিছু কাজের সম্পর্কে দেখবো, বা ওদের বৈশিষ্ট্য দেখবো, বা আওতা পরিধি এগুলো সম্পর্কে দেখবো, বা ওদের কার্যাবলী দেখবো। এইগুলো অ্যাকচুয়ালি সবগুলো অলমোস্ট সেম কথাবার্তা, একই কথা বারবার 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 বলতে 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 থাকবো। সো আশা করি খুব শর্ট ক্লাসে শেষ হয়ে যাবে। এন্ড অনেকক্ষণ হয়ে গিয়েছে, আই থিংক ক্লাসটা শুরু করে দেওয়া যাক। আচ্ছা, সো আচ্ছা, এবার তোমাদের জানিয়ে দাও আমি এই ক্লাস শুরু করতে পারি কিনা এখন, এবং আমার ভয়েস এবং ক্যামেরা বা স্ক্রিন সবকিছু ক্লিয়ার আছে কিনা। সব ঠিক থাকলে কিন্তু আমি ক্লাসটি শুরু করে দিব, একটু আমাকে জানিয়ে দাও। তোমাদের কমেন্ট দেখছি। আচ্ছা, শুরু করে দিই। অ্যাকচুয়ালি আর কেউ আসবে না, হয়তো বা ঘুমাচ্ছে দুপুরে, আজকে শুক্রবার তো খেয়ে দিয়ে একটু রেস্ট লাগে, সে আলসামি লাগে, হয়তো বা ঘুমাচ্ছে। আচ্ছা, ওকে। সো আচ্ছা, আমার পরিচয় প্রতিদিন তো দেওয়ার দরকার নাই, প্রতিদিনই আসে। ওকে, তো আজকে আমাদের পড়ার টপিক হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক। সো এটি হচ্ছিল আমাদের যে অর্থায়ন দ্বিতীয় পত্রের বই, অর্থাৎ যেই বই আমাদের মেইনলি ব্যাংকিং এবং বীমা পার্টটি আছে, সেই পার্টের আজকে এটি দ্বিতীয় অধ্যায় অ্যাকচুয়ালি। সো দ্বিতীয় অধ্যায় ছিল কেন্দ্রীয় ব্যাংক, এবং কেন্দ্রীয় ব্যাংকে এক বলা আছে। এর রিজন হচ্ছিল, আমি মাত্রই বললাম যে এই ক্লাসের আমি দুটি, মানে এই চ্যাপ্টারে আমি দুটি ক্লাস নিব, আজকে একটি এবং কালকে একটি এক্সট্রা ক্লাস নিয়ে নিব। কারণ আমাদের এই টপিকটি একটু বড় এবং কিছু গুরুত্বপূর্ণ জিনিস আছে, এবং দেখা যায় অ্যাকাউন্টিং সরি ফাইন্যান্স ফার্স্ট পেপার থেকে যেরকম অর্থের সময় মূল্য খুবই বেশি গুরুত্বপূর্ণ, 2টি বা 3টি প্রশ্ন হয়, ঠিক একইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংকটাও একটু বেশি গুরুত্বপূর্ণ টপিক। তাই দেখা যায় এখান থেকে মাঝে মধ্যে একাধিক প্রশ্ন হয়। এবং এবার যেহেতু আমাদের ব্যাংকিং পার্টে আগে ছিল মোস্টলি 9টি অধ্যায়, এবার মাত্র 4টি অধ্যায়, দ্যাট ইজ ওয়াই এর গুরুত্ব কিন্তু আগের থেকে অনেক বেড়ে গিয়েছে, কজ আমাদের সৃজনশীল সংখ্যা পুরো সমান, কিন্তু আমাদের মানে অধ্যায় কিন্তু কমে গেছে। তো দেখা যাবে এই অধ্যায় থেকে আমাদের একাধিক প্রশ্ন আসার সম্ভাবনা খুবই 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 বেশি। দ্যাট ইজ ওয়াই এখান থেকে একটু বেশি পড়াবো আর কি, বা ইম্পর্টেন্ট টপিকগুলো একটু সময় নিয়ে পড়াবো। তো আজকে প্রথম ক্লাস, এবং আশা করছি কালকে, আগামীকাল 6টা 15 মিনিটে আমাদের আরেকটি এক্সট্রা ক্লাস হবে। এক্সট্রা ক্লাস বলতে আমাদের আগামী শুক্রবারে ক্লাসটা হয়তো মিস হতে পারে, দ্যাট ইজ ওয়াই আগে থেকে একটা ক্লাস নিয়ে কভার আপ করে রাখছি, সো দ্যাট তোমাদের কোনো রুটিনের কোনো সমস্যা না হয় যে আমার ক্লাসটি মিস হয়ে গেছে বা পিছিয়ে গিয়েছি, একদম সমান তালে পড়তে থাকে। এবং ওই ক্লাসে আমি মেনলি কেন্দ্রীয় ব্যাংকের দ্বিতীয় অংশ পড়াবো। বাট আগে থেকে বলছি, এখন একদম শিওর না এক্সট্রা ক্লাস হবে কিনা, বাট ধরে রাখো 90% শিওর, এবং তোমাদেরকে আগে থেকে জানিয়ে দেওয়া হবে যে কালকে একটি এক্সট্রা ক্লাস আছে। আচ্ছা, এইবার আমি আমার মেইন টপিকে চলে যাই, কেন্দ্রীয় ব্যাংক। সো
আহ সো এইবার কেন্দ্রীয় ব্যাংকের ধারণা, কেন্দ্রীয় ব্যাংক কি? দেখো তো কিছু কিছু লাল করার টপিক বলা আছে, কারণ এই লাল করা যে জিনিসগুলো আছে না, মানে লাইন বা ওয়ার্ড গুলা, এইগুলা কিন্তু অ্যাকচুয়ালি কেন্দ্রীয় ব্যাংকের সকল কার্যাবলীর হেড ওয়ার্ড গুলা বা মেইন ওয়ার্ড। দ্যাট ইজ বাই রাইট করে আমি লাল করে দিয়েছি। দেখো তো, জনকল্যাণের উদ্দেশ্যে দেশের অর্থনৈতিক চালিকা শক্তি হিসাবে প্রতিষ্ঠিত, সরকারি নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলা হয়। সো দেখো, সংজ্ঞাটি রিপিট না করলে হয়, তোমরা কিন্তু দেখছো বা স্লাইড পেয়ে যাবে। ও ভালো কথা, তোমাদের কিন্তু পূর্ববর্তী যতগুলো ক্লাস হয়েছে সবগুলো স্লাইড কিন্তু অলরেডি তোমাদের ওয়েবে, আমাদের যে মানে তোমরা যেখান থেকে এনরোল করেছো কোর্সে, সেখানে দিয়ে দেওয়া আছে। প্লাস আমাদের ক্লাসের যে ক্যাপশন গুলো, ক্যাপশনে কিন্তু অলরেডি লিঙ্কটা এড করে দিয়ে দেওয়া হয়েছে। সো তোমাদের যদি এখন এই স্লাইডের প্রয়োজন হয়, তোমরা কিন্তু ওখানে গেলে তোমরা স্লাইড পেয়ে যাবে। যাই হোক, ব্যাক টু স্টাডি। আচ্ছা, ওকে। সো এখন কি বলা হয়েছে দেখো তো, প্রথমে বলা হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে। একটা সংজ্ঞার প্রথম লাইন জনকল্যাণের উদ্দেশ্যে। সো আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞার প্রথমে বলা হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে। তো এটা দেখলেই বোঝা যাচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি। একটু কমেন্টে বলো তো, মানে লাইনের শুরুতেই বলা হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে। সো এই যে কেন্দ্রীয় ব্যাংকের সংজ্ঞায় বলে দেওয়া হয়েছে শুরুতেই, তো এবার তুমি জাস্ট সংজ্ঞা পড়ে বলো তো কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি হতে পারে বা কেন ওরা গঠিত হতে পারে। সো ওদের মূল উদ্দেশ্য হলো জনকল্যাণ, জনকল্যাণ উদ্দেশ্যে গঠিত হয় এবং দেশের অর্থনৈতিক চলিকা শক্তি। প্রত্যেকটা দেশের কিন্তু একটা অর্থনীতি অ্যাকচুয়াল আছে, বা আমরা আলাদা করে একটা দেশের অর্থনীতিকে উক্ত দেশের যে মানে আর্থিক ব্যবস্থাকে আমরা ডিফাইন করে থাকি। সো এটা কিন্তু অ্যাকচুয়ালি অলওয়েজ একটা কন্টিনিউয়াস প্রসেস বা আমরা চলতে থাকে বিষয়টা। আমি কিন্তু কখনো একটা দেশের অর্থনীতি থেমে যায় না, সারা বছর এমন মানে কোনো সময় নেই যেখানে দেশের ইকোনমি অফ থাকে। সো এই যে ইকোনমি, এইটাকে চালানোর যে একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, সেটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপর ন্যস্ত থাকে। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে জনকল্যাণের উদ্দেশ্যে অর্থনীতির চালিকা শক্তি, মানে এই যে অর্থনীতির যে চাকাটা আছে, এটা চালানোর মেন দায়িত্ব কার? কেন্দ্রীয় ব্যাংকের। দ্যাট ইজ বলা হয়েছে চালিকা শক্তি। মেন দায়িত্ব না, অনেক পক্ষ আছে এখানে, বাট কেন্দ্রীয় ব্যাংক ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট অফ আওয়ার ইকোনমি, বা যে কোনো দেশের ইকোনমি। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে ইকোনমির চালিকা শক্তি হিসেবে প্রতিষ্ঠিত, সরকারি নিয়ন্ত্রণাধীন। দেখো, প্রথমে বলা হয়েছে উদ্দেশ্য কি, এরপরে বলা হয়েছে কি কাজ করবে, এরপরে বলা হয়েছে কার অধীনে। কার অধীনে আছে বলতো? সরকারের অধীনে। তো সরকারের নিয়ন্ত্রণাধীনে পরিচালিত দেশের এক ও অনন্য। এবার কেন্দ্রীয় ব্যাংকের আরো একটি বৈশিষ্ট্য দিয়ে দেওয়া হলো, সেটা হচ্ছিল এক, অর্থাৎ মাত্র একটা, এবং অনন্য মানে সবগুলো থেকে ভিন্ন রকম ব্যাংকিং প্রতিষ্ঠানকে কেন্দ্রীয় ব্যাংক বলে। অর্থাৎ দেখো, বলা হয়েছে এক অনন্য, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংক একটি থাকে একটি দেশে বা একটি ইকোনমিতে। একটি ইকোনমি বলতে একটি দেশের ইকোনমিতে মাত্র একটা কেন্দ্রীয় ব্যাংক থাকবে, এবং সেইটা বাকি সকল ব্যাংক থেকে ভিন্ন রকম হবে। সো কেন্দ্রীয় ব্যাংক বলে। আমাকে একটু বলো তো, এটা কিন্তু খুবই খুবই সংজ্ঞাটি খুবই গুরুত্বপূর্ণ, কজ একটা সংজ্ঞার মধ্যেই কেন্দ্রীয় ব্যাংকের সকল বিষয়কে শর্টে আমাকে কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তুমি একটু বলো তো যে কেন্দ্রীয় ব্যাংকের যে সংজ্ঞাটি পড়লাম, তোমরা বুঝতে পেরেছো কিনা বা কোনো অসুবিধা হয়েছে কিনা, বা এই যে চারটা পয়েন্ট জনকল্যাণ, অর্থনীতি চালিকা শক্তি, সরকারি নিয়ন্ত্রণাধীন এবং এক অনন্য, এই চারটা যে হেডওয়ার্ড তোমাদের বুঝতে অসুবিধা হয়েছে কিনা এটা বলো তো। কারণ এটি বুঝতে মনে করবো তুমি কেন্দ্রীয় ব্যাংক বুঝে গিয়েছো, আর লাগবে না। এরপরে আমরা ডিটেলসে পড়বো। আচ্ছা, কিভাবে অর্থনীতি চালিকা শক্তি, কিভাবে সরকারের নিয়ন্ত্রণাধীন, বা কিভাবে জনকল্যাণ করে, এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আচ্ছা, আমাকে বলছে বুঝেছি ভাইয়া। ওকে, যদি বুঝতে পারো আমি পরবর্তী টপিকে যাই। ও আচ্ছা, এর আগে দেখা যাচ্ছে একটু আমার নিচে কিছু আছে, যেরকম বাংলাদেশে বাংলাদেশ ব্যাংক, আমাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম কিন্তু বাংলাদেশ ব্যাংক। দেন যুক্তরাজ্যে বা ইউকে তে, ইউনাইটেড কিংডম, যুক্তরাষ্ট্র না, ইউকে তে বা যুক্তরাজ্যে হচ্ছিল ব্যাংক অফ ইংল্যান্ড। দেন যুক্তরাষ্ট্রে ফেডারেল রিজার্ভ সিস্টেম, তারপর ভারতে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া, এবং পাকিস্তানে স্টেট ব্যাংক অফ পাকিস্তান। এগুলো কি, এখানে পাঁচটি দেশের কথা বলা হয়েছে, বাংলাদেশ, ইন্ডিয়া, পাকিস্তান, আমেরিকা এবং লন্ডন। সো এই পাঁচটি দেশের যে কেন্দ্রীয় ব্যাংক, তার নামগুলো কি কি, জাস্ট এটা বলা হয়েছে, আর কিছুই না। এরপরে কেন্দ্রীয় ব্যাংকের ধারণা নিয়ে আমরা আবার বৈশিষ্ট্য সম্পর্কে আবার একটু পড়বো। আমরা তো সংজ্ঞার মধ্যে পড়েছি, এবার একটু আলাদা করে পড়ি এবার। সো এর উদ্দেশ্য হলো দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন করা। অর্থনৈতিক কল্যাণ কিন্তু আলটিমেটলি কাদের কল্যাণ বলতো?
জনগণের কল্যাণ। এখন দেখো কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ডাইরেক্ট এসে আমার বাসা বলবো না আমার নাম হচ্ছে রাইয়ান, যে রাইয়ান আচ্ছা তোমাকে আমি টাকা দিয়ে দিই তোমার কল্যাণ হোক। কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এইটা করবে না। ওরা কি করবে, দেশ মানে আমরা রিলেট কার সাথে বলতো, দেশের অর্থনীতির সাথে। যদি দেশের অর্থনীতি ভালো হয় আমরা ভালো থাকবো আলটিমেটলি। তো কেন্দ্রীয় ব্যাংক কি করে, এই দেশের অর্থনীতির কল্যাণ সাধনের কাজ করে এবং ইনডাইরেক্টলি বা ডিরেক্টলি কিন্তু জনগণের কল্যাণ সাধন করে। সো উদ্দেশ্য হলো দেশের সামগ্রিক অর্থনৈতিক কল্যাণ সাধন বা জনকল্যাণ সাধনও কিন্তু করে, মানে জনকল্যাণ বলতে পারে যে উদ্দেশ্য কি জনকল্যাণ করা বা জনগণের কল্যাণ সাধন করা। বাট আমাদের অপশন যেটা থাকবে বা যেখানে থাকবে আমরা দুইটা লিখতে পারি, যে জনকল্যাণ অথবা অর্থনৈতিক কল্যাণ সাধন করা। দেশের নোট ও মুদ্রা প্রচলনের একক দায়িত্ব এই ব্যাংকের উপর ন্যস্ত। এবার দেখো পৃথিবীর প্রত্যেকটি দেশে কিন্তু একটি করে মুদ্রা বা নোট ব্যবস্থা আছে, তাই না? এবং এইটা কিন্তু যে কেউ চাইলেই প্রচলন করতে পারে না বা ছাপাতে পারে না, এবং ছাপা কিন্তু একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব বা একক দায়িত্ব কিন্তু একটা প্রতিষ্ঠানের কাছেই থাকে, সেটা হলো কেন্দ্রীয় ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক বাদে দেশের অর্থ মন্ত্রণালয়ের কাছেও কিন্তু সামান্য অধিকার আছে, বাট এটা আমরা এখন ডিসকাস করব না, যেহেতু মেইন নোটগুলো বা বড় বড় নোটগুলো সব কেন্দ্রীয় ব্যাংক করে, দ্যাট ইজ ওয়াই বলা হয় এই কাজের একক দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে। তো এরপরে একটি দেশের আর্থিক ও ব্যাংকিং কাঠামোর শীর্ষ স্থানীয় প্রতিষ্ঠান। আচ্ছা দেখো দেশের ইকোনমি কিন্তু কল্যাণ সাধন করে কেন্দ্রীয় ব্যাংক, বাট দেখো দেশের ইকোনমি চালানোর যে মেইন জিনিস, ধরেন একটা ট্রেন, সো ট্রেন যখন চলে মনে করো 50টা বগি, 50টা বগি কে টানে বলতো? একটা যখন ট্রেন চলে সামনে কিন্তু একটা মেশিন থাকে, বা সামনে একদম ফার্স্টে যেই বগিটা থাকে একদম পুরো মেশিন, সে কিন্তু ট্রেনকে টানে। বা ধরো তো তুমি একটা ট্রেনকে ট্রেনের মেশিনের সাথে অনেকগুলো বগি লাগিয়ে দাও, ও কি টানতে পারবে? যদি বগিগুলো নিচে চাক্কা না থাকে পারবে না কিন্তু। সো এই যে এক একটা বগি, এসি বগি, নন এসি বা যেটা আমরা কি আমরা ট্রেনে কি বলা বাংলাদেশের স্নিগ্ধ, তারপরে শোভন, শোভন চেয়ার বা এসি বার্থ বা নন এসি বার্থ, এগুলো যে একটা বার্থ বা একটা যে আলটিমেটলি কি বলে কোচ থাকে, এগুলো কিন্তু চাকা থাকে। সো কি হয়, জাস্ট চাকাগুলো নিচে থাকে এবং ট্রেন যে লাইন তার উপর থেকে চলে যায়। এবং কিভাবে কেন যায়, কারণ সামনে যে মেইন বগি বা প্রথমে যে মেশিনের বগিটা সে টানে। ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক দেশের ইকোনমির জন্য সেই ফার্স্টের বগিটা, বাট ইকোনমি চলে কিভাবে জানো, পিছে এই যে বগিগুলো নিচে যে চাকা থাকে না এই চাকাগুলোর উপরে, এবং এই চাকার একটা অংশ হলো বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান। আর এই যে বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান আছে এগুলোকে চালানোর দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে দেশের সামগ্রিক আর্থিক ও ব্যাংকিং কাঠামোর নেতৃত্ব প্রদানের দায়িত্ব। কারণ দেখো ট্রেনের সামনের বগি যদি থেমে যায় ব্রেক করে, বাকি কিন্তু সবাই থেমে যাবে। ও যদি চলা শুরু করে বগিগুলো কিন্তু চলা শুরু করবে, যদি গতি বাড়িয়ে দেয় বগিগুলো কিন্তু স্পিডে যাওয়া শুরু করবে। যদি ট্রেনের ফার্স্টের মেশিনের যেইটা যদি গতি কমিয়ে দেয় বাকি পিছের সবগুলো বগি কিন্তু ধীরে ধীরে যাবে। দ্যাট ইজ ওয়াই বলা হয়েছে দেশের সামগ্রিক আর্থিক ও ব্যাংকিং কাঠামোর নেতৃত্ব প্রদানের দায়িত্ব এই ব্যাংকের বা এই কেন্দ্রীয় ব্যাংকের। এবং সরকারের ব্যাংক হিসাবে এটি সরকারের পক্ষে অধিকাংশ অর্থনৈতিক কার্যাবলী সংগঠন করে। যেহেতু বলা হয়েছে সরকারের ব্যাংক বা সরকারের নিয়ন্ত্রণাধীন, তো সরকারের যত আর্থিক ব্যাপার স্যাপার বা কার্যাবলী আছে সবগুলাই কিন্তু আমাদের কেন্দ্রীয় ব্যাংক দেখাশোনা করে থাকে। আই হোপ তোমরা এই যে বৈশিষ্ট্য আছে সবগুলো বুঝতে পেরেছো। আমাকে একটু কমেন্ট করে বলো তো যে হ্যাঁ ভাইয়া বুঝতে পেরেছি কিনা। বুঝলে এবারটা তোমাদের প্রশ্ন দিব, প্রশ্ন কিন্তু পারতে হবে। সো একটু আমাকে জানিয়ে দাও তোমরা বুঝতে পেরেছো কিনা। আচ্ছা এখন আমাকে গাজী হানি বলছে কেমন আছো ভাইয়া, কাছেন ভাইয়া। এই এত দেরিতে ক্লাসে আসতে হয় নাকি? ক্লাসে একদম শুরুতে চলে আসবা। যাই হোক, আচ্ছা সবাই বুঝতে পেরেছে। সো এইবারই দিব একটা প্রশ্ন, উত্তর দাও দেখি কে সবার আগে দিতে পারে। একটু উত্তরটা দিয়ে দাও দেখি, যে কেন্দ্রীয় ব্যাংকের উদ্দেশ্য কি। এখানে এক দিয়ে তোমরা উত্তর লিখে দাও, এ বি সি নাকি ডি কি হবে। সবার আগে আনিসুর রহমান বলেছে বি। আচ্ছা দেন ফাহাদ আহমেদ বলছে বি, আব্দুল্লাহ মাহমুদ বলছে বি, তৌফিকুর রহমান ডি বলছো কেন ভাইয়া, ডি কেন? আচ্ছা এনি নূর আহমেদ বলছে বি, পরে কি জাফরিনী বলছে বি, অনেকে আচ্ছা অনেকে ডি বলছে। আচ্ছা বুঝতে পেরেছি। সো দেখা যাক।
আচ্ছা, সো অনেকে উত্তর দিচ্ছে, আমিও আমার উত্তরটা দিয়ে দিই যে অ্যাকচুয়ালি উত্তর কি হবে। দেখা যাক। রাইট অ্যান্সার হলো এখানে বি, জনকল্যাণ। সো এইটা রাইট অ্যান্সার। যারা রাইট অ্যান্সার দিয়েছো সবাই, যখন প্রথমে দিয়েছে আনিসুর রহমান, তোমাকে কংগ্রেটস। এইবার হচ্ছিল অনেকে ডি দিয়েছে। আচ্ছা, রিজন আছে, আমি কিন্তু একদম অযৌক্তিক বলবো না ডি উত্তর দেওয়াটা। কারণ ওরা বলেছে কেন্দ্রীয় ব্যাংক তো বাণিজ্যিক ব্যাংকের কাছে তহবিল সংগ্রহ করে এবং তহবিল সামহাও ব্যবস্থাপনা করে, তাই না? ঠিক আছে, এই কাজটা করে, বাট এইটা কিন্তু সে অর্থের লেনদেন করে, মানে সে কিন্তু মেইন কাজ সাথে করে না। মাঝে মধ্যে সরকার হিসাবে এই কাজটা করে থাকে, অথবা বাণিজ্যিক ব্যাংকের কাছে তহবিল সংগ্রহ করে একটা আমাদের পরিশোধিত মূলধন হিসাবে। এখন আচ্ছা, আমাকে একজন বলছে আমার এখানে লাইভে প্রশ্ন শো করার আগে কমেন্টে উত্তর শো করি, তাহলে কিভাবে সবার আগে উত্তর দিব? তো প্রশ্ন দেখা তোমার হয়তো নেট হয়তো স্লো হতে পারে একটু, তাই হয়তো তোমার একটু লেটে আসছে। যাই হোক, তো দেখো, কেন্দ্রীয় ব্যাংক, আমি নর্মাল একটা লেনদেনের সাথে বলি, মানে কেন্দ্রীয় ব্যাংকের মূল উদ্দেশ্য না কিন্তু সরকারের টাকা সংগ্রহ করা, সরকারের টাকা হিসাব করা, এটা করে, বাট এটা কিন্তু তার একদম একদম মানে কি বললাম, মেইন দায়িত্ব বা মেইন কাজ কিন্তু না। সরকারের ব্যাংক হিসাবে এই কাজটা করে থাকে, বাট কিন্তু তার মেইন দায়িত্ব না, মাঝে মধ্যে বিভিন্ন কাজে কিন্তু নাও করতে পারে। তারপরে কি, যদি বলো ভাইয়া বাণিজ্যিক ব্যাংকগুলোর কাছ থেকে তো পরিশোধিত মূল্য সংগ্রহ করে, মূল্য তহবিল সংগ্রহ তো করছে, বাট সেটা কিন্তু বাণিজ্য ব্যাংকিং কাজের জন্য করতেছে না ভাইয়া, এটা কিন্তু করছে হচ্ছিল ওরা যে একটা তালিকাভুক্ত হবে এটির জন্য। দ্যাট ইজ ওয়াই এখানে মূল উত্তর হবে জনকল্যাণ, এবং তহবিল সংগ্রহ বা তহবিল ব্যবস্থাপনা কিন্তু হবে না। এরপরে এবার আমি দেখব কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি, অর্থাৎ কেন্দ্রীয় ব্যাংকের আওতা কত দূর, বা ওরা কোন কোন টাইপের কাজগুলো করে, বা ওদের পরিধি কত বড়। আচ্ছা, আমাকে অনেকে বলছো, আচ্ছা হ্যাঁ, অনেকে বলছে এখানে লাইভ শো করার আগে, লাইভে প্রশ্ন শো করার আগে কমেন্টে উত্তর আসে। আচ্ছা, এটা মোস্ট প্রবলি নেটের একটু সমস্যা হচ্ছে, কারণ দেখা যাচ্ছে আমার ভিডিও লোড হচ্ছে, কমেন্টে তো লোড হতে বেশি নেট লাগে না, খুব তাড়াতাড়ি কমেন্টগুলো চলে আসে। এখন যেটা করবা, একটু মানে ক্লাস থেকে বের হয়ে আবার ক্লাসে জয়েন করো, তাহলে মাঝে মধ্যে সমস্যা। যখন মাঝখানে কিন্তু আমি মাত্র ক্লাস থেকে বের হয়েছি, কারণ দেখা যাচ্ছে আমার অনেক দেরিতে ক্লাস লোড হচ্ছিল, এর জন্য আমি বের হয়ে আবার জয়েন করেছি, এখন ঠিক হয়ে গিয়েছে। আচ্ছা, সো এখন দেখবো কেন্দ্রীয় ব্যাংকের আওতা ও পরিধি, বা কেন্দ্রীয় ব্যাংকের কাজ কতদূর বা কি পরিমাণ কাজ করতে পারে ওরা। আচ্ছা, সো দেখো, নোট প্রচলনের একক অধিকার কিসের? নোট প্রচলন। সো মাত্রই কিন্তু বলেছি প্রত্যেকটা ইকোনমির কিন্তু একটা করে নোট বা মুদ্রা ব্যবস্থা থাকে, এবং এটি কিন্তু চাইলেই যে কেউ প্রচলন করতে পারে না। আমি যদি একটা বাণিজ্যিক ব্যাংক বা একটা প্রতিষ্ঠানকে বলে দিই, ভাই তোমার নোট বানাও, তাহলে লোক কি করবে বলো তো? তারা কিন্তু নিজেদের মানে লাভের স্বার্থে কিন্তু ইচ্ছা করে বেশি বেশি নোট বানাবে, হয়তো বা লুকিও বানাবে না বলে, বা দুই নাম্বারই ভাবে। তবে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু এই কাজটা করবে না, কজ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু মুনাফা অর্জনের জন্য কাজ করে থাকে না। এদের মূল উদ্দেশ্য হচ্ছিল দেশের অর্থনৈতিক কল্যাণ সাধন করা বা জনকল্যাণ সাধন করা। সো এই যে দায়িত্ব, এইটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে দেওয়া থাকে, এবং যে কোনো দেশের এক অনলি মাত্র কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ওই দেশের মুদ্রা প্রচলনের অধিকার রেখে থাকে। এখন কোন দেশের কিন্তু অর্থ মন্ত্রণালয় মাঝে মধ্যে একটা সরকার যেহেতু সরাসরি মন্ত্রণালয়, ওদের অস্তিত্ব প্রকাশের জন্য ছোটখাটো নোট কিন্তু ছাপিয়ে থাকে। যেমন বাংলাদেশের 1 টাকা নোট বা 2 টাকা নোট কিন্তু বাংলাদেশের অর্থ মন্ত্রণালয় ছাপিয়ে থাকে বা প্রচার করে বা প্রচলন করে। যাই হোক, আশা করি বুঝতে পেরেছো। এইবার কি, মুদ্রামান সংরক্ষণ, এইটা তোমরা অনেকেই একটু করো, কনফিউজ, ভুল করো যে ভাই এটা বুঝি না, এটা কি বলছে, মুদ্রামান সংরক্ষণ আবার কি। দেখো তো, বাংলাদেশের বর্তমানে মোস্ট প্রবাবলি 83 টাকা ইকুয়াল টু আমেরিকাতে $1। অর্থাৎ আমাদের দেশে 83 ইউনিট অর্থ ইকুয়াল টু আমেরিকার 1 ইউনিট অর্থ, অর্থাৎ আমেরিকার 1 ইকুয়াল টু বাংলাদেশের 83। এটা ফ্ল্যাকচুয়েট করে, বাড়ে কমে, এমনও হয়েছে কমতে কমতে 72 হয়ে গিয়েছে, আবার এমন এক সময় হয়েছিল যে বাড়তে বাড়তে 90 পারিয়ে গিয়েছে। সো এই যে জিনিসটা, এইটা কিন্তু একটা মুদ্রার একটা মান থাকে, যে এই দেশের মুদ্রার মান কেমন। বা যেরকম বাংলাদেশের 1.2 টাকা সমান ইন্ডিয়াতে 1 রুপি। সো এই যে একটা মান বা একটা ব্যাপার আছে, বা বাংলাদেশের 1 টাকার সমান সৌদি আরবের অলমোস্ট 20 রিয়াল।
সো এই যে একটা মান, এইটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকেই করতে হয়। এবং এটা কিভাবে হয়, একটা দেশে কি পরিমাণ আমদানি রপ্তানি হবে, কি পরিমাণ অর্থ দেশের বাইরে যাবে বা দেশে আসবে, বা দেশে কি পরিমাণ অর্থ ছাপানো হবে, এই অনেক ফ্যাক্টরের উপরে কিন্তু এই বিষয়টি ডিপেন্ড করে। এখন এইটা বাড়লে কমলে কি হবে, এটা অবশ্যই সমস্যা হচ্ছে। যখন দেখো আমেরিকা দেখবে যে মুদ্রামান 1 টাকা সমান $1 হয়ে গিয়েছে, তখন কিন্তু তারা বাংলাদেশে অনেক কিছু কিনতে চাবে না, কারণ তার কাছে তখন মনে হবে যে, মনে করো এখন একটা পণ্যের দাম মনে করো $200। সো আমেরিকাকে কি করতো, মনে করো $2.5 দিয়ে কিন্তু জিনিসটা কিনে ফেলতে পারতো। আর যদি এখন এরকম হয়ে যায় যে $1 সমান মনে করো $50, তখন কি হবে বলতো, এই $200 জিনিস কিন্তু আমেরিকাকে দেওয়া লাগবে হচ্ছিল $4। তো আমেরিকা কি মনে করবে যে খুব বেশি দাম হয়ে গেছে, আমি এখন অন্য জায়গা থেকে কিনবো। ঠিক একইভাবে কিন্তু এই জিনিসটা আবার কমে গেলেও, অর্থাৎ মানে যদি দাম এরকম হয় আবার $1 সমান $150, তাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে। এরকম বিভিন্ন অনেক ব্যাপার স্যাপার আছে যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বোঝার, এখন আমি নিজে এখন কোনো বুঝি না। তো তোমাদের এখন না বোঝা বেটার, কারণ এগুলো অনেক গভীরের কথা। তো এরকম বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে। এখন এইগুলো যেন একটা নির্দিষ্ট মাত্রায় থাকে, এইটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে আচ্ছা এই যে মুদ্রার মান, এইটা একটা ভালো অবস্থানে থাকবে। আই হোপ তোমরা মুদ্রার মানের ব্যবস্থা বুঝতে পেরেছো। দেন সরকারের ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারের দ্বারা পরিচালিত, নিয়ন্ত্রিত এবং গঠিত হয়ে থাকে। সো কেন্দ্রীয় ব্যাংক একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, অর্থাৎ সরকারের দ্বারা নিয়ন্ত্রিত মানে গঠিত হলেও তারা কিন্তু নিয়ন্ত্রণ হয় নিজেদের মতো করে। অবশ্যই সরকারের নির্দেশনা, আদেশ নির্দেশ বা নিয়ম নীতি মানতে বাধ্য থাকে, বাট তারা চলে নিজেদের মতো করে। বাট যেহেতু সরকারের ব্যাংক, দ্যাট ইজ ওয়াই কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংকের হিসাব, মানে অর্থের হিসাব নিকাশ, জমা নেওয়া, এই কাজটাও সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু করে থাকে। দেন অর্থ বাজারের অভিভাবক, এই যে কি বললাম বলতো, একটা অর্থ বাজারে কি কি থাকে, এই যে ট্রেনের বগি, এক ট্রেনের সামনের মেশিন, মেশিনের পিছনে কিন্তু অনেকগুলো বগি, এবং বগির কিন্তু একটা করে চাক্কা থাকে, মানে একটা বগিতে দেখা 8টা বা 12টা বা 16টা করে চাক্কা থাকে। এই চাকাগুলো কিন্তু দেশের হয়তো বা বলতে পারো অর্থ বাজার বা ইকোনমি। এখন এই যে ইকোনমির চাকাগুলো, এগুলো আসলে একটা আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাংকিং প্রতিষ্ঠান। তো এইসব মানে এই যে ওভারঅল আমার ইকোনমিটা বা অর্থ বাজার, এইটা কি করলে ভালো থাকবে, মানুষের লেনদেন করতে সুবিধা হবে, মানুষ ইজিলি লেনদেন করতে পারে, এই সবগুলোর দায়িত্ব কিন্তু বা ঠিক করার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপরে। এরপরে অন্যান্য ব্যাংকের ব্যাংকার ও নিয়ন্ত্রক, কেন্দ্রীয় ব্যাংক সবসময় অন্য ব্যাংকের হেড হিসাবে কাজ করে, বা দেশের যত বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক সবাই অভিভাবক কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক। সে যেইভাবে বলবে, যেই নীতি প্রণয়ন করবে, অন্য ব্যাংকগুলো কিন্তু ঠিক একইভাবে চলতে হবে। বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, ওই যে বললাম না প্রথমে যে মুদ্রামানের ক্ষেত্রে, যে কি পরিমাণে বিদেশের থেকে দেশে মুদ্রার লেনদেন হবে, বাংলাদেশের টাকা কি পরিমাণে বাইরে যাবে, বাইরে টাকা কি পরিমাণ দেশে আসবে, এগুলো কিন্তু সব কেন্দ্রীয় ব্যাংকের মাথা ব্যথা, বা ওরা বিভিন্ন মুদ্রামান সংরক্ষণের জন্য অনেক কিছু বলে দেয়। আচ্ছা এইবার এই দেশের পরিমাণ বেশি পরিমাণ টাকা বাংলাদেশে আসতে পারবে না, বা বাংলাদেশের টাকা ওই দেশে যেতে পারবে না। এই সবগুলো বিষয় কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মাথা ব্যথা, বা তারা নির্দিষ্ট করে যে নিয়ন্ত্রণ কিরকম হবে, কোন দেশে আমরা বেশি লেনদেন করব, কোন দেশে আমরা কম করব। ঋণের শেষ আশ্রয়স্থল, এটা সরকার হোক, বাণিজ্যিক ব্যাংক হোক, বা বিভিন্ন তালিকাভুক্ত ব্যাংক হোক, যখন তাদের খুব বেশি টাকার প্রয়োজন হয়, অন্য কোথা থেকে টাকা নিতে পারে না, তখন তারা কি করে, কেন্দ্রীয় ব্যাংকে বলে, ভাই আমার টাকার প্রয়োজন, আমাকে কিছু টাকা দাও, আমাকে লোন দাও। এবং যখন অন্য কোনো জায়গা থাকে না, তখন শেষ আশ্রয়স্থল কিন্তু কেন্দ্রীয় ব্যাংক হয়ে থাকে। সরকার হোক বা মূলত বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হোক, সবাই কিন্তু আমরা এই মানে ঋণের শেষ আশ্রয়স্থল বা কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে এসে ঋণ নিয়ে যায়। তো এই ছিল মূলত কেন্দ্রীয় ব্যাংকের আওতা বা পরিধি বা ওদের মেইন কাজ। আচ্ছা, আমাকে তুমি বলছে ভাইয়া নামাজ পড়বো না, ভাই আমিও নামাজ পড়বো অ্যাকচুয়ালি, বাট ওয়াক্ত কিন্তু অলমোস্ট 5:30 পর্যন্ত থাকবে। আমি কি করবো, ক্লাসটা আজকে 5:15 মধ্যে শেষ করবো, দেন কিন্তু নামাজ পড়তে পারবো, কজ আমাদের মাগরিবের ওয়াক্ত হয় হচ্ছিল পাক্কা 5:57। তো 5:30 মধ্যে সময় পাওয়া যাবে। জাস্ট ক্লাস শেষে চলছে, এখন দেখা যাবে কিন্তু অনেকেই ক্লাস যদি এখন ব্রেক করে অনেকে চলে যাবে, বা অনেকের ডিস্টার্ব হবে যারা নামাজ না পড়ে না, অনেকে আছে নামাজ পড়ে না বা অন্য ধর্মের। তো ক্লাসটি শেষ করে নেই, শেষ করে দেন আমরা আবার পড়বো। সো আচ্ছা ভাইয়া, কোনটা বুঝবে একটু বলো তো আমাকে, কোনটা আমি বুঝতে পারোনি। আচ্ছা তাহলে আহ, আমি কাজ করি,
5টা মিনিট ব্রেক নিচ্ছি, আজান দিচ্ছে, 5টা মানে 3-4 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। আজানটা শেষ হলেই আমি আবার ক্লাসটা শুরু করব। সো ক্লাসটা শেষ হলেই মানে আজান শেষ হলে আমি আবার পড়ানো স্টার্ট করব। আমাদের টপিক খুবই কম, আশা করছি আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আজকে আমরা টপিক পড়ানো শেষ করে ফেলতে পারবো। আচ্ছা, ঋণের শেষ আশ্রয়স্থল। আচ্ছা, যারা একটু আজানের সমস্যা হচ্ছে, আমি আবার একটা টপিক মানে আবার বলছি, সো একটু ওয়েট করছি, দেন আর যাদের সমস্যা হচ্ছে একটু ক্লিয়ার করি। সো ঋণের শেষ আশ্রয়স্থল, ঋণের শেষ আশ্রয়স্থল বলতে এখানে বোঝানো হচ্ছে যে দেখো তো, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু তার কাছে কিন্তু প্রচুর পরিমাণ অর্থ থাকে, বা তারা কিন্তু টাকা ছাপায়, বা বিভিন্ন ব্যাংকের অনেক বড় বড় পরিমাণ টাকা কিন্তু তার কাছে জমা থাকে, বা সরকারের টাকা জমা থাকে। এখন সরকারের যখন প্রয়োজন হয়, অনেক সময় কিন্তু সরকার দেখা যায় অর্থ ঘাটতি বা বাজেট ঘাটতি দেখা যায়, তাদের টাকার প্রয়োজন হচ্ছে। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক তাদের কিন্তু মাঝে মধ্যে অর্থ সংকটে পড়তে হয়, বা ঋণ নেওয়ার প্রয়োজন হয়, হয়তো বা 10 কোটি, 20 কোটি বা 50 কোটি টাকা, বা সরকারের প্রয়োজন হতে পারে 500 কোটি টাকা বা 1000 কোটি টাকা। তখন তারা বিভিন্ন জায়গা থেকে ফার্স্টে ট্রাই করে যে নিজেদের অন্য কোনো খাত থেকে অর্থ নেওয়া যায় কিনা, অথবা বাণিজ্যিক ব্যাংকগুলো ট্রাই করে যে তারা অন্য কোথাও থেকে ঋণ পায় কিনা, যখন তাদের অর্থ ঘাটতি দেখা যায়। বাট যখন কোথাও কেউ অর্থ না পায়, তখন তো আবার সবার শেষ আশ্রয়স্থল কিন্তু কেন্দ্রীয় ব্যাংক থাকে। কেন্দ্রীয় ব্যাংকের কাছে এসে বলে যে স্যার, আমাদের টাকার প্রয়োজন, খুবই সংকট আছে, একটু টাকা দেন, বা সরকার বলে আমাদের টাকার প্রয়োজন, আমাদের একটু টাকা দাও। ওই সময় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সবাইকে, যেহেতু ওদের কাছে সাধারণত টাকা থাকে অনেক অ্যাভেলেবেল, তারা কিন্তু ঋণ দিয়ে সাহায্য করে। সো এজন্যই বলা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের ঋণের শেষ আশ্রয়স্থল বলা হয়, কজ কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রয়োজনে সরকার বা বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানকে কিন্তু প্রয়োজন অনুযায়ী ঋণ প্রদান করে থাকে। এই জন্য বলা হয়েছে এটা হচ্ছিল ঋণের শেষ আশ্রয়স্থল। আচ্ছা, মুদ্রামান বুঝতে পারছো না, ওকে। সো দেখো আমি কি লিখেছি এখানে, 83 টাকা ইকুয়াল টু $1, বা 1.2 টাকা বা 1 টাকা 20 পয়সা সমান 1 রুপি, বা দেখা যাবে 20 টাকা সমান 1 রিয়াল। দেখো তো, এই যে একটা মান আছে না, এগুলো কিন্তু বলা হয় মুদ্রা মান। যে এক দেশের মুদ্রা সমান অন্য দেশে এই, বা আমাদের দেশের মুদ্রা সমান অন্য দেশের মুদ্রার মান এইটা। সো এইটা কিন্তু সংরক্ষণ বা একটা নির্দিষ্ট লেভেলে বা একটা স্ট্যাবল অবস্থা থাকা খুবই গুরুত্বপূর্ণ। রিজন কি, একটা উদাহরণ দিয়ে বলি। আমাদের দেশে যখন মনে করো এখনো ছিল $1 সমান 83 টাকা, ধরে নাও বাংলাদেশে একটা কাপড় কিনবে আমেরিকা থেকে, সো দাম হচ্ছিল 200 টাকা। সো 200 টাকা যদি আমেরিকা কিনতে চাও, ওদের কত টাকা পড়বে বলো তো? 200 ডিভাইডেড বাই যদি 83 দেই, অলমোস্ট আমাদের আহ $2.5 আসবে। ঠিক আছে, ডলার সাইনটা আগে হবে। সো ওরা কি করবে, ওদের মোট $2.5 দিতে হবে, কজ $2.5 সমান বাংলাদেশে অলমোস্ট 200 টাকা, একটু কম বেশি আসে, আমি জাস্ট এটা মানে জাস্ট বসিয়ে দিলাম আর কি, ফ্র্যাকশনে আসবে আরো মান। এখন ধরে নাও যদি এমন হয় বাংলাদেশের মুদ্রা মান মানে বেড়ে যায় মনে, আগে $1 সমান ছিল 83, এখন হয়ে গেল $1 সমান 50 টাকা। সো এখন যখন আসবে একটা আমেরিকার কোনো কোম্পানি, সেই 200 টাকার কাপড় কিনে 200 টাকা দিয়ে, তখন তাদের কি হয় বলতো? আগে দেখতো $2.5, এখন দেওয়া লাগবে $4, কারণ এখন $1 সমান 50 পয়সা। সো ওদের কাছে কিন্তু ম্যাটার করে না যে মুদ্রামান বাড়ছে নাকি কমছে, বাট ওরা দেখতেছে আমরা আগে একটা গেঞ্জি কিনতাম $2.5 দিয়ে, এখন আমাদের কিনতে হচ্ছে $4 দিয়ে। সো এরকম এই যে যদি এখন কি হচ্ছে দেখো, 30 থেকে কমে মানে মুদ্রামান বাংলাদেশে একটু বেড়ে যাচ্ছে, বেড়ে কি হচ্ছে, অন্য টাকার এগেনস্টে আমাদের টাকার পরিমাণ কমে যাচ্ছে আলটিমেটলি। মানে মুদ্রামান বেড়ে যাওয়া মানে আমাদের দেশের মান একটু বেড়ে যাওয়া, মান বাড়ছে মানে $1 সমান আগে ছিল 83 টাকা, এখন মান বেড়ে গিয়েছে, মানে $1 সমান 50 টাকা হয়ে গিয়েছে। এখন যদি এইটা হয়, তখন কিন্তু আমেরিকা বলবে না ভাই, তোদের দাম বেড়ে গেছে, আমি তোদের কাছে কিনবো না। হয়তো তখন ইন্ডিয়া চলে যাবে বা অন্য জায়গায় চলে যাবে, গিয়ে দেখবে $3.5 বা $3 পাচ্ছ, সেখান থেকে কিনে নিবে। তো এই দেখো, যখন মুদ্রামান চেঞ্জ হয়ে যাচ্ছে, চেঞ্জ হওয়ার ফলে কিন্তু বিভিন্নভাবে ইফেক্ট পড়ছে। ঠিক একইভাবে যদি আজকে $1 সমান 83 টাকা না হয়ে 120 টাকা হয়ে যায়, এটাও কিন্তু বিভিন্নভাবে ইম্প্যাক্ট ফেলবে। সো এই রিজন গুলোর জন্য কিন্তু মানে অ্যাকচুয়ালি দেশের মানে সরকার মানে মুদ্রামানটা একটা নির্দিষ্ট মান পর্যায়ে রাখা কিন্তু খুবই বেশি গুরুত্বপূর্ণ, এবং এই যে মান রাখার জন্য যেসব নিয়ম নীতি, সব কিন্তু প্রণয়ন করে থাকে আমাদের কেন্দ্রীয় ব্যাংক। আচ্ছা, সো আই থিঙ্ক আমাদের প্রায় 5 মিনিট হয়ে গিয়েছে এই টপিক বোঝাতে বোঝাতে, এন্ড আমরা এবার আমাদের পরবর্তী টপিকে যাই। আচ্ছা, কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী, আমরা কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলী পড়বো, এন্ড কার্যাবলী পড়া হয়ে গেলে আমরা জাস্ট নিকাশ করার পরে আজকে আমাদের টপিক শেষ করে দিব, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে শর্টে। এখন কেন্দ্রীয় ব্যাংকের কার্যাবলীকে মূলত 5টা ভাগে ভাগ করা যাচ্ছে। এক হচ্ছিল সাধারণ কার্যাবলী, 2 সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী,
3 অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসাবে কার্যাবলী, 4 উন্নয়নমূলক কার্যাবলী এবং 5 ছিল অন্যান্য কার্যাবলী। এখন এখান থেকে আসলে খুব একটা প্রশ্ন হয় মানে কি এমসিকিউ আকার আসতে পারে বাট সৃজনশীল আসতে পারে। একটা সাধারণ মানে একটা কাজ দিয়ে বলো এটা কেন্দ্রীয় ব্যাংকের কেমন ধরনের কার্যাবলী চলে আসতে পারে। আমরা এখন ওইগুলাই পড়বো। প্রথমে আমরা আসলে সাধারণ কার্যাবলী। সো অ্যাকচুয়ালি দেখো আমি এখন যে টপিকগুলো পড়াবো এগুলো কিন্তু আমি অলরেডি একটু আগে কেন্দ্রীয় ব্যাংকের আওতা বা পরিধিতে আমি পড়ে এসেছি। সো দেখা যাবে খুব তাড়াতাড়ি আমি এটা কিন্তু কভার করে যাব, বেশি সময় লাগবে না। আমাকে বলছে ভাই এই অধ্যায়ে কি টাকার মানের কোশ্চেন আসবে? না ভাইয়া, আমি যদি আমার বইটা করি মানে একটু করছি, এখানে কিন্তু বইয়ে টাকার মানের তেমন কিছু নাই এবং অ্যাটলিস্ট এই অধ্যায় থেকে কিন্তু টাকার মানের তেমন কিছু আসার চান্স খুবই খুবই কম, বাট আসতে পারে। বাট এই যে মুদ্রা মানঠান এগুলোতে কোনো প্রশ্ন হবে না, চিন্তা করো না, নর্মাল প্রশ্নই হবে, সো টেনশন হওয়ার কিছু নেই। আচ্ছা তোমরা একটু কমেন্টে জানিয়ে দাও তো তোমরা কি আসো নাকি সব ঘুমায় গেছো, কজ আজকে অ্যাকচুয়ালি মানুষ এত কম, কোনো কমেন্টও নেই, কিছু নেই ক্লাসে অ্যাকচুয়ালি। তো একটু জানিয়ে দাও তো তোমরা ক্লাসে সবাই আসো কিনা ঠিক মতন, বা ক্লাসে সবাই আসো নাকি ঘুমায় গেছো আবার। যাক আমি পরবর্তী টপিকটা এখন পড়ানো শুরু করছি, সাধারণ কার্যাবলী। সো ওকে, সাধারণ কার্যাবলী বলছে আসি ভাইয়া। ওকে, সো নোট ও মুদ্রা প্রচলন আমি কিন্তু অলরেডি পড়ে এসেছি, এটা আমি এখন আর ব্যাখ্যা করবো না। আমি একটু আগে 2বার ব্যাখ্যা করেছি নোট এবং মুদ্রা প্রচলন কি, যে কোনো দেশের ইকোনমিতে নোট এবং মুদ্রা প্রচলনের এক দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের, এবং এইটা কিন্তু একটা দেশের মানে কেন্দ্রীয় ব্যাংকের খুবই বেসিক এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কাজ। সো দেখা যায় এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের অবশ্যই অবশ্যই করতে হয় এবং এর জন্য বলা হয়েছে এটি সাধারণ কার্যাবলীর একটি অংশ। তারপরে মুদ্রামান সংরক্ষণ, এটাও কিন্তু এতক্ষণ মাত্র ব্যাখ্যা করলাম। মুদ্রামান সংরক্ষণটা কি, যে অন্য দেশের মুদ্রার এগেন্স্টে আমাদের দেশে একটা মান আছে, এইটা অলওয়েজ স্ট্যাবল রাখা বা একটা নিজস্ব মানে রাখা, কারণ মাত্র বলেছি যে বাড়লে কমলে কিভাবে এটা একটা দেশের ইকোনমিতে এফেক্ট পড়ে। এরপরে মুদ্রা বাজার পরিচালন ও নিয়ন্ত্রণ, মাত্র একটু এটাও কিন্তু একটা ট্রেনের রেলের বগি দিয়ে আমি ব্যাখ্যা করেছি যে একটি ট্রেনের বগির যে নিচে চাক্কা সেগুলো ধরে নিতে পারে একটি ইকোনমির মানে চালিকা শক্তি বা মূল ইকোনমি দাঁড়িয়ে থাকে। এখন এই চাক্কাগুলা কি স্পিডে চলবে নাকি স্রোতে চলবে নাকি দাঁড়িয়ে থাকবে নাকি পিছন দিকে যাবে, এই সবগুলা কিন্তু ডিপেন্ড করে ওই ট্রেনের যে মাথা বা সামনের যে ইঞ্জিন বগি সেটার উপরে। এন্ড ঠিক একইভাবে দেশের যে ইকোনমি সেটার মেন মাথা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক, এবং ওই কিন্তু অ্যাকচুয়ালি দেশের মুদ্রা বাজার পরিচালনা এবং নিয়ন্ত্রণ করবে যে কিভাবে কি চলবে, কি করলে ভালো হবে, কি করলে খারাপের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, বা কি করলে দেশের মানুষ ইজিলি লেনদেন করতে পারবে বা ইকোনমির আলটিমেটলি কল্যাণ হবে, সবগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। ঋণ নিয়ন্ত্রণ এইটা এখনো পড়ানো হয়নি, এবং ঋণ পরবর্তী যে কালকে ক্লাসটা আমি বলবো এক্সট্রা ক্লাস, এইটা কিন্তু একদম খুবই পুরাটাই হবে ঋণ নিয়ন্ত্রণের উপরেই। সো এখনো হালকা ব্যাখ্যা করবো, বাট এখানে ভালো মতো জানবা। আচ্ছা আমাকে একটা প্রশ্ন করেছে যে ভাইয়া বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম শুরু হয় কখন? এটা খুব একটা ইন্টারেস্টিং প্রশ্ন। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক প্রতিষ্ঠিত হয় 1972 সালে, বাট এর কার্যক্রম শুরু হয়েছে 1971 সালে 16 ডিসেম্বর থেকে। অ্যাকচুয়ালি দেশ যখন স্বাধীন হয় আলটিমেটলি স্বাধীন হওয়ার সাথে সাথে একটা মানে তখন তো ইকোনমি তো চলতে হবে বা ইকোনমি তো থেমে থাকবে না, যে স্বাধীন হয়েছে পাকিস্তানে চলে গেছে ভালো কথা, বাট এর মানে কিন্তু এইটা না যে দেশ বসে থাকবে, দেশের ইকোনমি চলবে না। তখন কিন্তু ঠিকই ব্যবসা বাণিজ্য কিন্তু চলছিল, হ্যাঁ একটু স্লো হয়েছিল বাট চলছিল কিন্তু। এবং এর অভিভাবক হিসাবে কিন্তু ছিল কেন্দ্রীয় একটা মানে ব্যাংক প্রতিষ্ঠান। সো ইনিশিয়ালি সরকারিভাবে একটাকে এর হেড ধরে কাজ শুরু করে দেওয়া হয় বা ধরে নেওয়া হয়, তখন থেকে কাজ শুরু করেছে। বাট এরপরে 1972 সালে এসে ওই যে প্রতিষ্ঠানটা আলটিমেটলি কাজ করছিল এই কেন্দ্রীয় ব্যাংকের কাজগুলো, তখন তাকে কেন্দ্রীয় ব্যাংকের উপাধি দেওয়া হয়। সো আলটিমেটলি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের কার্যক্রম 1971 সালের 16 ডিসেম্বর থেকে শুরু হয়ে যায়, আর এটি আলটিমেটলি প্রতিষ্ঠিত হয় 1972 সালে। আচ্ছা, সো ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ বলতে আলটিমেটলি দেশের বাজার বলতে জনগণের হাতে কি পরিমাণ নগদ অর্থ থাকবে এইটাকে নির্দেশ করে। দেখো যখন দেশের মানুষের কাছে বেশি পরিমাণ অর্থ থাকবে তখন কিন্তু মুদ্রাস্ফীতি দেখা দিবে। মুদ্রাস্ফীতি মানে কি, দেশের মানে কোনো ইকোনমির বিভিন্ন পণ্যের মুদ্রার মানে পণ্যের দাম বেড়ে যাওয়া। যখন দাম বেড়ে যায় তাকে বলে মুদ্রাস্ফীতি। সো এই মুদ্রাস্ফীতি যখন হয় তখন কি হয়, পণ্যের দাম বেড়ে যায় বা বাজারে মানুষের হাতে অনেক টাকা থাকে। যখন মনে করো আজকে আমার কাছে 50 টাকা আছে হাতে,
আমি যে পরিমাণ জিনিস কিনবো, যদি আমার কাছে আজকে 70 টাকা থাকতো, নিশ্চয়ই আমি আজকে বেশি পরিমাণ জিনিস কিনতাম। ঠিক একইভাবে টাকা বেশি তো, আগে হয়তো বা পণ্যের দাম ছিল 5 টাকা, এখন হয়তো বা দাম হয়ে যাবে 6 টাকা। সো আলটিমেটলি বা 60 টাকা হয়ে যাবে। এইভাবে যখন বাজারে অর্থের পরিমাণ খুব বেশি হয়ে যায়, তখন কিন্তু মুদ্রাস্ফীতি হয়। আবার ঠিক যখন টাকার পরিমাণ কমে যায়, তখন কিন্তু দেখা যায় মানুষ পণ্য কিনতে পারছে না বা কিছু কিনতে পারছে না। সো এটার জন্য বাজারে ঋণ নিয়ন্ত্রণ করতে হয়। ঋণ নিয়ন্ত্রণ বলতে বাণিজ্যিক ব্যাংক থেকে বা সরকারিভাবে কি পরিমাণ টাকা জনগণের কাছে থাকবে বা বেশি থাকবে না কম থাকবে, এইটা নিয়ন্ত্রণ করাকে। এবং এইটার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে, এবং এর কিছু নির্দিষ্ট মেথড আছে যেগুলো আমি পরবর্তী ক্লাসে পড়াবো। আবারও বলছি পরে বৈদেশিক বিনিময় নিয়ন্ত্রণ, এটা কিন্তু পরীক্ষাকে পড়েছে যে একটি দেশের সাথে, আমাদের দেশের থেকে অন্য দেশের বা একটি দেশের সাথে বিদেশের লেনদেন কি পরিমাণ হবে বা কোন দেশের সাথে বেশি লেনদেন করবো কোনটার সাথে কম, এই সবগুলোর দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের। এবং এগুলো কিন্তু মূলত কেন্দ্রীয় ব্যাংকের বেসিক কাজ। পৃথিবীর যে কোনো দেশের কেন্দ্রীয় ব্যাংক কিন্তু মূলত এই কাজগুলো করে থাকে একদম ইম্পর্টেন্টলি, দ্যাট ইজ ওয়াই বলা হয় যে সাধারণ কার্যবলী। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, একজন বলছে সাউন্ড নাই। আচ্ছা, একজন বলছে ভাইয়া মুদ্রাস্ফীতি কিভাবে রোধ করা যায়? এই যে দেখো, এইটা আমি পড়াবো পরে এসে, যে কিভাবে মানে মুদ্রাস্ফীতি রোধ করার মূল হচ্ছিল যে বাজারে মানে মানুষের কাছে এক্সট্রা পরিমাণ নগদ অর্থ না থাকে। তো এইটার জন্য বিভিন্ন আসে, যেরকম সংখ্যাত্মক নীতি, গুণগত নীতি, এগুলো আমরা পরবর্তী ক্লাসে পড়বো। আজকে আমাদের আজকে টপিকগুলোই পড়ি। আচ্ছা, আমাকে একটু বলো, আমাকে মাত্র একজন বলছে ভাইয়া সাউন্ড শোনা যাচ্ছে না, একটু বলো তো সাউন্ড ক্লিয়ার কিনা বা কোনো অসুবিধা হচ্ছে কিনা। একটু জানিয়ে দিবে যে সাউন্ড তো ক্লিয়ার। আচ্ছা, তাহলে তো হ্যাঁ, মানে একজন আমাকে বললো সাউন্ড ক্লিয়ার কিনা, তো ভাবলাম কারোর কোনো সমস্যা হচ্ছে কিনা। ওকে, এরপর আমরা কিন্তু মাত্র পড়লাম হচ্ছিল সাধারণ কার্যাবলী। এইবার আমরা পড়ব হচ্ছিল সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী। আচ্ছা, সো সরকারের ব্যাংক হিসেবে কার্যাবলী কি? কেন্দ্রীয় ব্যাংকের আমরা কিন্তু মাত্র ওদের মূল কার্যাবলী বা সাধারণ কার্যাবলী দেখলাম। এবার আমরা দেখব একটা সরকারের ব্যাংক হিসাবে কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কাজ করে থাকে বা কি কি দায়িত্ব পালন করে থাকে, বা একটা সরকারের ব্যাংক হিসাবে কি কি কাজগুলো পালন করে থাকে। তো প্রথমে তহবিল সংগ্রহ। আচ্ছা, সো সরকার কিন্তু যখন দেখো বাজেট দেয়, বাজেটে সরকার কি করে বলো তো, বা সরকারি অর্থায়নে প্রথমে ব্যয় নির্ধারণ করে, পরে আয় নির্ধারণ করে, যে আমরা মানে আয় বের করে। সো এই আয় কি করে বিভিন্ন জায়গায় ভ্যাট, ট্যাক্স বা অন্যান্য ভাবে। এখন এই যে বিভিন্ন জায়গায় ভ্যাট, ট্যাক্স বা আরো অনেক রকম শুল্ক আছে, এইগুলো সংগ্রহ করার কিন্তু একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে কেন্দ্রীয় ব্যাংকের উপরে, মেনলি থাকে ছিল এনবিআর এর উপরে। বাট মানে সামহাও কিন্তু বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকও এই দায়িত্বটি পালন করে থাকে। তো সরকার তহবিল সংগ্রহ বা এরপর আরো অন্য অন্য পক্ষের কাছ থেকে অর্থের লেনদেন করার সঙ্গে কিন্তু বিভিন্নভাবে তহবিল যে সংগ্রহ করার দায়িত্ব, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। তারপর অর্থ জমা গ্রহণ ও স্থানান্তর। একটা সরকারের কিন্তু মানে হয়তো বা টাকা, দেখো সরকারের কি হয়, একটা কোম্পানির কথা চিন্তা করো, একটা কোম্পানি কিন্তু প্রচুর পার্ট থাকে, বা আমি ধরেন আমাদের টেনমি স্কুল, টেনমি স্কুলে কি হয় বলতো, আমাদের কিন্তু অনেকে এখানে কাজ করে কোর মেম্বার হিসাবে, যে সবাই তোমার ভিডিও বানাচ্ছে, ভিডিও দিচ্ছে, বা এই যে তোমাদের ভিডিও ক্লাসগুলো সব হচ্ছে ঠিক মতন, এগুলোর জন্য কাজ করছে। তারপরে এখানে কিন্তু কিছু পরিমাণ টিচার আছে যারা ক্লাস নিচ্ছে, আমরা ক্লাসে আমাদের কিন্তু টেনমি স্কুলের জন্য কিছু টাকা দিবে। তারপরে কি, এই যে আমার তোমাদের অ্যাপ গুলো চালাচ্ছে টেনমি স্কুলের, এর জন্য কিন্তু টেক টিম আছে। তারপরে কি আছে, একটা ফাইন্যান্স টিম আছে, একটা হিউম্যান রিসোর্স টিম আছে। এখন এইগুলো পুরো অফিসের মূল টাকা পয়সা কার কাছে থাকে বলতো? এটা কিন্তু থাকে হচ্ছিল টেনমি স্কুলের যে ফাইন্যান্স টিম তার কাছে। এইবার এখন টেনমি স্কুল কি বলে, বা মেন যে পক্ষ বা মেন হেড, ওরা কি বলে, আচ্ছা ফাইন্যান্স টিম বলে, ফাইন্যান্স টিম তোমরা একটু টেক টিমকে টাকা বলতে টাকা প্রয়োজন হবে, বা কন্টেন্ট টিমকে বলে, ফাইন্যান্স টিমকে বলে তোমরা একটু কন্টেন্ট টিমকে টাকা পাঠাও, ওদের এখন টিচারদেরকে টাকা দিতে হবে। এরকম কিন্তু ফাইন্যান্স টিম বিভিন্ন টিমকে টাকা পয়সা দেয়, এবং প্রয়োজনে যখন মনে করো এই যে বিভিন্ন কোর্সে তোমরা যে টাকা দিয়ে কিনছো, এই টাকাগুলো কি হবে, আমাদের বিজনেস ডেভেলপমেন্ট টিমের টাকার কাছে চলে যাবে, অথবা আমাদের টেক টিমের কাছে চলে যাবে টেনমি স্কুলের, এবং সেই টাকাটা আবার কি করবে, তারা ফাইন্যান্স টিমের কাছে জমা দিয়ে দিবে। সো একবার প্রয়োজনে ফাইন্যান্স টিমের কাছে অর্থ নিচ্ছে, আবার যখন বিভিন্নভাবে টাকা পাচ্ছে সেটা আবার ফাইন্যান্স টিমের কাছে জমা দিয়ে দিচ্ছে। সো এই যে অর্থ জমা গ্রহণ বা স্থানান্তর বা অর্থ প্রদান, এগুলো কিন্তু আলটিমেটলি আমি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে মিলিয়ে দেখি,
মিলে যাবে কিন্তু, কজ দেশের সকল টাকা থাকছে কেন্দ্রীয় ব্যাংকের কাছে, তারা সেই টাকা বিভিন্ন পক্ষকে দিচ্ছে, সরকারের বিভিন্ন মন্ত্রণালয়কে দিচ্ছে এবং বিভিন্ন খাত থেকে সেটা কিন্তু আবার সংগ্রহ করছে। তো এইভাবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। আর্থিক লেনদেন সম্পাদন, এই যে বললাম লেনদেন করছে বিভিন্ন পক্ষের সাথে, বিভিন্ন মন্ত্রণালয়কে টাকা দিচ্ছে বা বাইরে থেকে একটা সরকার কিছু কিনছে, এর জন্য টাকা প্রয়োজন, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকই বা সরকারের ব্যাংক হিসেবে কিন্তু উক্ত বাইরের পক্ষকে দিয়ে দিচ্ছে। বা এই যে দেশের যে এখন আমাদের মেট্রো রেল হচ্ছে, এটা একটা বাইরের একটা বৈদেশিক কোম্পানি কিন্তু করে দিচ্ছে। এদেরকে যে টাকা দেওয়া, বিভিন্ন সময় টাকা দেওয়া প্রয়োজন, বা এই যে আমাদের পদ্মা সেতু হচ্ছে, বাইরের যে দেশ ওদেরকে যে টাকা দিতে হয়েছে, এগুলো কিন্তু লেনদেনের যে কাজ, এগুলো কিন্তু কেন্দ্রীয় ব্যাংক করেছে। হিসাব রক্ষক, তো সরকারের যে এই যে কি পরিমাণ টাকা আছে, কি পরিমাণ টাকা স্থানান্তর হয়েছে, কোথায় ব্যয় হয়েছে, বিভিন্ন জায়গা থেকে টাকা জমা গ্রহণ করেছে, তহবিল সংগ্রহ করেছে, এর কিন্তু একটা হিসাব প্রয়োজন। এবং এই হিসাব বা সরকারের এই যে একটা লেজার, এটার দায়িত্ব কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের উপরে থাকে হিসাব সংরক্ষণ করা। আজকে জানি টপিকটা একটু বোরিং, আমারও খুব বোরিং লাগছে পড়াতে। অন্যদিন একটু মজা করে পড়ানো যায়, বাট কি করার, অ্যাকচুয়ালি একটু বোরিং লাগছে। আশা করি আমাদের যে পরবর্তী ক্লাসের টপিকটা হবে সেটা আবার একটু মজা পাবা তোমরা। আচ্ছা, ঋণ ও ঋণের তত্ত্বাবধান। সো সরকার প্রয়োজনে বিভিন্ন জায়গায় ঋণ নেয় বা বৈদেশিক ঋণ গ্রহণ করে মাঝে মধ্যে, বা কোনো ব্যাংকে ঋণ প্রদান করে সরকারিভাবে। সো এই যে ঋণগুলো প্রদান করে বা মূলত বিভিন্ন পক্ষ থেকে ঋণ নেয় বা ঋণ গ্রহণ করে, যখন আমাদের সেতু তৈরি করতে ঋণ নেওয়ার প্রয়োজন হয়েছে বা বিভিন্নভাবে ঋণের প্রয়োজনে ঋণ নেয়। আহ আচ্ছা, আমাকে অনেকে বলছে ভাই ক্লাস শেষ করে দেন, ভাই অল্প একটু পড়া আছে, আমি এসে করি আর 20 মিনিটের মধ্যে ক্লাস শেষ করে দিব, অসুবিধা নেই। সো যাই হোক, ঋণের তত্ত্বাবধান। সো এই যে বিভিন্ন ঋণ দেয় না, এটা কিন্তু তত্ত্বাবধান করা কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। বিদেশি ব্যাংকের সাথে সম্পর্ক রক্ষা, একটি দেশের সাথে অন্য দেশের ইকোনমিক রিলেশন মানে কি, এই দেশের মূলত যে ফাইন্যান্সের সাইডটা আছে, ওই দেশের ফাইন্যান্স সাইডে কিন্তু রিলেশনটা মানে মেনটেন করতে হয়। সো কি করবে, যখন বাংলাদেশের সাথে অন্য দেশের একটা আর্থিক লেনদেন হবে বা কিছু হবে, বা একটি দেশের লেনদেন দেশে তো অন্য দেশে আর্থিক লেনদেন হবে, কি হবে, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সাথে কিন্তু ওই দেশের কেন্দ্রীয় ব্যাংকের লেনদেনটা হবে। সো আলটিমেটলি বৈদেশিক ব্যাংকগুলোর সাথে সম্পর্ক রক্ষা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের একটি দায়িত্ব। সরকারের উপদেষ্টা, সরকারকে বিভিন্ন খাতে বা বিভিন্ন কাজে উপদেষ্টা দিয়ে এবং সেসব কাজে আলটিমেটলি নেতৃত্ব দিয়ে বা বিভিন্নভাবে প্রতিনিধিত্ব করেও কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক সরকারের ব্যাংক হিসেবে কাজ করে থাকে। দেন সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন, সরকার কিন্তু প্রয়োজনে বিভিন্ন রকম নীতি গ্রহণ করে, যে এইবার দেশের শুল্কের পরিমাণ কি হবে, ট্যাক্স কত, ভ্যাট কত, বা এইবার বিভিন্ন রেশিও থাকবে, যে রেশিওর পরিমাণ কত হবে, এরকম অনেক কিছু যেগুলো আর্থিকে মানে আর্থিক লেনদেনের সাথে রিলেটেড, এইগুলো কিন্তু সরকার নীতি প্রণয়ন করে, কিন্তু বাস্তবায়ন কিন্তু করার দায়িত্ব কেন্দ্রীয় ব্যাংকের উপরে। সরকারের আর্থিক নীতি বাস্তবায়ন কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক করে থাকে। এই ছিল সরকারের ব্যাংক হিসেবে আহ সরকারের ব্যাংক হিসেবে কিন্তু দায়িত্ব, মানে কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। সো এই টপিক শেষ, এরপর আমরা পরবর্তী টপিকে যাব। আমরা সরকারি সাধারণ কার্যাবলী বললাম, সরকারি ব্যাংক হিসেবে কার্যাবলী বললাম, এবার অন্য অন্য ব্যাংকের ব্যাংকার হিসেবে কার্যাবলী। সো দেখো, কেন্দ্রীয় ব্যাংকে কিন্তু বলা হয় অন্য অন্য ব্যাংকের ব্যাংকার। এর রিজন হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক অন্য অন্য ব্যাংকের অভিভাবক হিসাবে কাজ করে থাকে। কেন্দ্রীয় ব্যাংক যা বলে, অন্য অন্য বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংক কিন্তু সেই সব কাজ করতে বাধ্য থাকে। সো দেখো কি হয়, জমা গ্রহণ ও সংরক্ষণ। কেন্দ্রীয় ব্যাংকের যখন তালিকাভুক্ত হতে হয়, তখন যে কোনো ব্যাংকে কিন্তু টোটাল 400 কোটি টাকা জমা দিতে হয়। 400 কোটি টাকা কি, এটা হচ্ছিল পরিশোধিত মূলধন। এই যে জমা গ্রহণ করছে, বা কেন্দ্রীয় ব্যাংক কিন্তু প্রত্যেকটি বাণিজ্যিক ব্যাংক বা তালিকাভুক্ত ব্যাংকের কাছ থেকে সিআরআর, একটা একটু পরে পড়বো, ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট, এবং এসএলআর, স্ট্যাটুটরি লিকুইডিটি রেশিও, এই দুটি জিনিস কিন্তু রাখতে হয়, বা নগদ জমা এবং তরল সম্পদ হিসাবে কিন্তু জমা রাখতে হয়। সো এই যে বিভিন্ন মান, এগুলো কিন্তু জমা গ্রহণ এবং সংগ্রহণ কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ। এবং কেন রাখে এটা আমরা একটু পরে আমরা জানবো। নিকাশ ঘরের কাজ। আচ্ছা, তো নিকাশ ঘর কি, একটা দেশে মনে করো আমাদের ঢাকা শহরে মোট 5টা ব্যাংক আছে, এবং এটা হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংক। এখন এই ব্যাংকের কাছে মনে করো এই ব্যাংকের একটি চেক গিয়েছে, আবার এই ব্যাংকের চেক এই ব্যাংকের কাছে গিয়েছে, আবার এই ব্যাংকের চেক এই ব্যাংকের কাছে গিয়েছে, আবার এই ব্যাংকের চেক এই ব্যাংকের কাছে, সেরকম তো বাজে হয়েছে। দাঁড়াও, এরকম এ বি সি ডি ই, দেখা যায় এর চেক সি এর কাছে এসেছে, আবার বি এর চেক গেছে ই এর কাছে,
আবার ই ব্যাংকের চেক এসেছে এ ব্যাংকের কাছে, আবার এ ব্যাংকের চেক গেছে ডি ব্যাংকের কাছে। সো এই যে চেক আছে, মনে করো আমার চেক তোমার কাছে গেছে, এখন তুমি চেক দেখে কি বলবা, আচ্ছা এই চেকটা তো আমার মানে রাইয়ান ভাইয়ার ব্যাংকের, সো আমি আপাতত এটা ভাঙিয়ে আমার গ্রাহককে টাকা দিয়ে দিই, পরে আমার কাছ থেকে তুমি টাকা নিয়ে নিবা। এরকম কিন্তু একটা ব্যাংকের দিনে শত 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 লেনদেন হয়ে থাকে, এক ব্যাংকের তার অন্য ব্যাংকে, এবং আরো বিভিন্ন ভাবে কিন্তু দেনা পাওনার সৃষ্টি হয়। সো এই যে দেনা পাওনা একজন আরেকজনের কাছে না গিয়ে, মনে করো দেখো ই এর চেক কয়জনের কাছে গিয়েছে, দুজনের কাছে, সো ও দুজনের সাথে লেনদেন করবে। বা বি এর চেক এসেছে কার কাছে, ই এর কাছে, ও একজনের সাথে করবে। এখন এক একজন একাধিক লোকের কাছে না গিয়ে সবচেয়ে ইজি একটা ওয়ে হচ্ছিল যে সরকারের একটা কেন্দ্রীয় একটা নির্দিষ্ট জায়গা থেকে, যেটাকে বলা হয় নিকাশ ঘর, সবাই একটা জায়গাতে আসে এবং এসে কি করে, সবাই একসাথে বসে কেন্দ্র বলে আচ্ছা তুমি আমাকে সব স্টেটমেন্ট দাও, কে কার কাছে কত টাকা পাও। এরপরে তারা একটা বৈজ্ঞানিক ওয়ে আছে বা একটা ইজি মেথড আছে, সেই মেথডে যে যার লেনদেন মানে করে ফেলে, মিটিয়ে ফেলে আর কি। সো এই একটা ইজি একটা ওয়ে, মানে আন্তঃ ব্যাংকিং যে দেনা পাওনা নিষ্পত্তির একটা ওয়ে, এটাকে বলা হয় নিকাশ ঘর। এবং এই ঘরের দায়িত্ব পালন করে থাকে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। এবং এটা নিয়ে আমরা একটু পরে আবার আরো বিস্তৃত আলোচনা করব। ঋণদান, অন্যান্য ব্যাংকে প্রয়োজনে, যে বললাম ঋণের শেষ আশ্রয়স্থল, সো প্রয়োজনের সময় ঋণ প্রদান কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের কাজ অন্যান্য ব্যাংকের ব্যাংকার হিসেবে। ঋণ তদারকি, একটা মনে করো ডাচ বাংলা ব্যাংক ঋণ দিয়েছে, কি পরিমাণ ঋণ দিবে, কোন কোন খাতে ঋণ দিবে, শুধু ডাচ বাংলা ব্যাংক না, দেশের অন্যান্য আইএফআইসি ব্যাংক, এবি ব্যাংক বা দেশের যে কোনো বাণিজ্যিক এবং তালিকাভুক্ত ব্যাংক, ঋণের তদারকি কিন্তু করা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্ব। ঋণ আদায় সহযোগিতা দান, অনেক সময় হয় কি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক বিভিন্ন ব্যক্তি বা পক্ষকে টাকা দিয়ে সেখান থেকে ঋণ মানে ঋণের অর্থ ফেরত নিতে পারে না। সো এই ঋণের অর্থ আদায়ের সহযোগিতা কিন্তু মাঝে মধ্যে কেন্দ্রীয় ব্যাংক করে থাকে, কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে কিন্তু একটি আইনি ক্ষমতা আছে যেগুলো অন্যান্য বাণিজ্যিক ব্যাংকের কাছে নেই। উপদেষ্টা প্রতিনিধিত্ব, যেরকম কেন্দ্রীয় ব্যাংক সরকারকে বিভিন্ন কাজে উপদেশ দিয়ে থাকে, এই কাজটা করতে গেলে কি হবে, ওইটা কিভাবে করা উচিত, এবং বিভিন্ন কাজে প্রতিনিধি হিসেবে কাজ করে, ঠিক একইভাবে বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের উপদেষ্টা এবং প্রতিনিধি হিসেবে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। আচ্ছা, এইবার আমি সাধারণ ব্যাংক সম্পর্কে জানলাম, সরকারের ব্যাংক হিসাবে কার্যাবলী, তারপরে অন্যান্য ব্যাংকের, লাস্টে দুটো হচ্ছিল উন্নয়নমূলক কার্যাবলী এবং অন্যান্য কার্যাবলী। উন্নয়নমূলক কার্যাবলী দেখো, উৎপাদন সম্পৃক্ত বিভিন্ন খাতের উন্নয়ন, ব্যাংকিং ব্যবস্থার উন্নয়ন, বৈদেশিক বাণিজ্য উন্নয়ন, আর্থিক পরিকল্পনার উন্নয়ন, জনশক্তির মনোন্নয়ন, প্রাকৃতিক সম্পদের উন্নয়ন। এখন সবগুলোর কনসেপ্ট সেম, তাই আমি একবারে বুঝাবো। কেন্দ্রীয় ব্যাংক কি করে, দেখে আচ্ছা দেশের আমাদের উন্নয়ন খাতে বা বিভিন্ন মনে করো শিল্প খাতে ইনভেস্ট করা প্রয়োজন, তারা কি করবে, নীতি করে দিবে, তাদের যে তালিকাভুক্ত ব্যাংক আছে সবাই কি করবে, তোমরা যেই পরিমাণ ঋণ দাও তার অ্যাটলিস্ট 10% এইবার তোমাদের মনে করো শিল্প খাতে দেওয়া লাগবে, অথবা তারা বলে দিচ্ছে তোমাদের অ্যাটলিস্ট 20% দেশের বিভিন্ন বাণিজ্যিক খাতে দেওয়া লাগবে, যার ফলে দেশের মানুষের মানে অর্থসংস্থান বলতে মানুষের মনে করো নতুন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠবে এবং সেখানে মানুষরা চাকরি করতে পারবে। বা বলে দিল যে এইবার তোমাদের ঋণের এত শতাংশ অ্যাটলিস্ট কৃষি খাতে দেওয়া লাগবে, কারণ এর ফলে আমাদের প্রাকৃতিক সম্পদের উন্নয়ন বা ব্যবহার হবে। এরকম কেন্দ্রীয় ব্যাংক করে কি, বিভিন্ন নীতি ইম্পোজ করে দেয়, যা যেগুলো অন্যান্য ব্যাংকগুলোকে কিন্তু ফলো করতে, এবং ফলো করার মাধ্যমে কি হয়, দেশের বিভিন্ন খাতের আলটিমেটলি উন্নয়ন ঘটে। এবং এর সাথে সাথে দেশের যে ইকোনমি আছে বা আমাদের যে মনে করো আর্থিক বাজার আছে, এগুলোতে বিভিন্ন নীতি প্রণয়ন করে, যার ফলে দেখা যায় দেশের যে ইকোনমির সিস্টেম বা লেনদেন এগুলো খুবই স্মুথলি এবং মানে স্মুথলি হয়ে থাকে এবং সহজে লেনদেন করা পসিবল হয় বা কাজ হয়ে থাকে আলটিমেটলি। এবং সবগুলোর মাধ্যমে কিন্তু দেশের ইকোনমি হোক বা আমাদের সম্পত্তির খাত হোক বা জনশক্তির কাজ হোক, এগুলো কিন্তু আস্তে আস্তে উন্নয়ন ঘটে। এখান থেকে অ্যাকচুয়ালি খুব একটা প্রশ্ন হয় না, বাট অ্যাকচুয়ালি পড়াতে হবে, কারণ সরকার বলে দিয়েছে এই টপিকগুলো তোমাদের পড়াতে হবে, দ্যাট ইজ পড়াচ্ছে। আমরা দেখা যায় সাধারণত স্কুলে কলেজে এই জিনিসগুলো খুব একটা পড়ানো হয় না। লাস্টে চলে আসে যে অন্যান্য কার্যাবলী। অন্যান্য কার্যাবলীর মধ্যে কি করে, তারা অর্থনৈতিক গবেষণা, তথ্য সংগ্রহ সরবরাহ এবং রিপোর্ট তৈরি ও প্রকাশ। সো কেন্দ্রীয় ব্যাংকের একটা কাজ হচ্ছিল দেশের একটা পার্টিকুলার ইয়ারে বা একটা যুগে অর্থনৈতিক অবস্থা নিয়ে গবেষণা করা, যে এখন 2020 সাল, 2000 এখন সরি 2021 সাল, এখন 2011 থেকে 2020-এ অ্যাকচুয়ালি বাংলাদেশের ইকোনমিতে কি পরিমাণ চেঞ্জেস এসেছে বা আর্থিক খাতে কি পরিমাণ বদল এসেছে বা কি হয়েছে, একটা রিপোর্ট তৈরি করতে হবে। এই জন্য কি করবে তারা, ফার্স্ট অফ অল তারা অর্থ সংগ্রহ করবে এবং সেই নিয়ে একটা গবেষণা করবে।
বা অর্থ সংগ্রহ করবে এবং প্রয়োজনে অন্যান্য পক্ষকে অর্থ সরবরাহ করবে এবং সেসব অর্থ বলে কি তথ্য তথ্য সংগ্রহ করবে, তথ্য সরবরাহ করবে এবং সেসব তথ্য দিয়ে কি করবে, একটা গবেষণা করবে যে আচ্ছা কি হয়েছে গত 10 বছরে, এবং শেষ পর্যন্ত তারা সেগুলো একটা রিপোর্ট তৈরি করবে এবং প্রকাশ করবে। এখন এইগুলা অ্যাকচুয়ালি আমি জাস্ট বলেছি দেশের ইকোনমির অবস্থা, বাট দেশের অর্থনৈতিক বিভিন্ন খাতে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বিভিন্ন গবেষণা করে এবং করে বিভিন্ন রিপোর্ট তৈরি করে, এবং যার মাধ্যমে কিন্তু অন্যান্য পক্ষ দেশের ইকোনমি, অর্থনৈতিক সাইড, আমাদের অর্থ বাজার, বিভিন্ন বাজার সম্পর্কে কিন্তু একটা ভালো আইডিয়া পেয়ে থাকে। আচ্ছা, সো আমাদের প্রায় শেষ, আমাদের অল্প করে টপিক আছে, মাত্র 4-5টা। আমরা এরপরে মনে করো পর্ব হচ্ছিল সরকারের সাথে কেমন সম্পর্ক আছে, কেন্দ্রীয় ব্যাংক মুদ্রা বাজারের অভিভাবক, তালিকাভুক্ত ব্যাংক, এই তো তালিকাভুক্ত ব্যাংক করে আমাদের পড়া শেষ। আচ্ছা, এটাও খুব আচ্ছা, সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের সম্পর্ক কেমন সম্পর্ক আছে, কি সম্পর্ক আছে? ফার্স্ট অফ অল, সরকারি মালিকানা। কেন্দ্রীয় ব্যাংকের মালিক বা একটি সরকারি প্রতিষ্ঠান, এটার মালিক কিন্তু আলটিমেটলি সরকার, সরকারি নিয়ন্ত্রণ। কেন্দ্রীয় ব্যাংক একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, বাট সরকার কিন্তু সামহাও নিয়ন্ত্রণ করে থাকে, বা সরকার কিন্তু নীতি বিভিন্ন প্রণয়ন করে এবং সেই নীতি কিন্তু কেন্দ্রীয় ব্যাংকে মানতে হয়। সেসব নীতির উপর মেনে তারা নিজেদের ভাবে পরিচালনা করে থাকে, বাট সরকারের কিন্তু আলটিমেটলি বিভিন্ন নীতি বা আদেশ নির্দেশ কিন্তু কেন্দ্রীয় ব্যাংককে মানতে হয়। দেন সরকারের ব্যাংক, তো আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক যেহেতু সরকারের মালিকানা, সরকার নিয়ন্ত্রণাধীন, সো আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারেরই ব্যাংক। কজ জিনিসটা আমার, আমি পরিচালনা করছি, এই মোবাইলটা আমার, মোবাইলটা চালাচ্ছি আমি, নিয়ন্ত্রণ করছি আমি, আলটিমেটলি কিন্তু এটা কিন্তু মালিকানার, আমারই মালিকানা। দ্যাট ইজ ঠিক একইভাবে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরকারি মালিকানায়। দেন সরকারের হিসাব রক্ষক, একটু আগে বলেছি, সরকারের যে আর্থিক লেনদেন বা অর্থর যে ব্যাপার আছে সবগুলো কিন্তু আলটিমেটলি হিসাব রক্ষা করে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক। সরকারের প্রতিনিধি, দেশের বাইরে একটা আর্থিক বা একটা মনে করো ইকোনমিক একটা কোনো ব্যাপারে একটা কনফারেন্স হবে, পুরো পৃথিবীর সব দেশ থেকে লোক আসবে। এখন এর জন্য কি প্রধানমন্ত্রী চলে যাবে বা দেশের উপদেষ্টা চলে যাবে? নিশ্চয়ই না। কে যাবে? এই যে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটা টিমকে বা একটা ব্যক্তিকে কিন্তু এখানে পাঠাবে। তো বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সরকারের প্রতিনিধি হিসেবে কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। সরকারের উপদেষ্টা, এই যে পদ্মা সেতু বানাচ্ছে, এইটা বানালে আসলে দেশের কি পরিমাণ খরচ হবে এবং কি ইকোনমিতে কি পরিমাণ ইম্প্যাক্ট পড়বে, এটা কি লাভবান হবে নাকি ক্ষতি হবে, ম্যাটেরিয়াল হচ্ছে এটা কত বড় লাভবান, এইসব বিভিন্ন বিষয় কিন্তু সরকারকে উপদেষ্টা হিসেবে কেন্দ্রীয় কাজ করে থাকে। সরকারকে তথ্য সরবরাহকারী, ওই যে সরকার বিভিন্ন চাচ্ছে, আমি এ করতে যাচ্ছি, দেশের ইকোনমির এই অবস্থা, তথ্য দাও, এইটা কি হচ্ছে, আমি এটা মানে এই সম্পর্কে তথ্য লাগবে, আমার ব্যাংকিং সেক্টর সম্পর্কে তথ্য লাগবে, এগুলো কিন্তু সরকারকে এই কেন্দ্রীয় ব্যাংক তথ্য দিয়ে থাকে। ঋণদাতা, সরকারকে কিন্তু প্রয়োজনে কেন্দ্রীয় ব্যাংক কিন্তু ঋণ প্রদান করে থাকে। সরকারের পক্ষে নোট ও মুদ্রা প্রচলন, তো এটা পড়েছি দেশের ইকোনমি, অর্থাৎ আলটিমেটলি সরকারের আন্ডারে, এটা তো সরকারের দায়িত্ব, তো সরকারের পক্ষে কিন্তু এই কেন্দ্রীয় ব্যাংক দেশের মুদ্রা ও নোট প্রচলন করে থাকে। বৈদেশিক মুদ্রা সংরক্ষণ ও পরিচালনা, ঠিক একইভাবে সরকারের একটি পক্ষ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক এই কাজগুলো করে থাকে। সরকারের প্রকল্পের সহায়তা প্রদানকারী, আর্থিকভাবে বা উপদেষ্টা হিসেবে বা প্রতিনিধি হিসেবে কিন্তু সরকারকে বিভিন্ন প্রকল্পে কেন্দ্রীয় ব্যাংক সহায়তা করে থাকে, এবং অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষা, এটা কিন্তু একটা দেশের সরকারের দায়িত্ব, এবং এই দায়িত্ব পালন মানে দায়িত্ব কিন্তু সরকারের, এবং সরকারের পক্ষে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এই দায়িত্ব পালন করে থাকে। যেটা প্রথমে বলেছিলাম, খুবই সেম টপিক, পড়াতে খুবই বোরিং লাগছে, আমার কিছু মজা পাচ্ছি না, তোমাদেরও মনে হচ্ছে খুব একটি বসার মজা পাচ্ছ না অ্যাকচুয়ালি। যাই হোক, আর বেশিক্ষণ না, খুবই শর্ট টাইম আছে, এবার আমরা তালিকাভুক্ত পাবো, এটা একটু মজা পেতে পারো তোমরা, দেন আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। আচ্ছা, তো বলা হয়েছে কেন কেন্দ্রীয় ব্যাংকে একটি দেশের মুদ্রা বাজারের অভিভাবক বলা হয়। কেন্দ্রীয় ব্যাংক দেশের একক ও সর্বপ্রধান ব্যাংকিং প্রতিষ্ঠান, যা মুদ্রা বাজারের অভিভাবক হিসাবে এর পরিচালনা, নিয়ন্ত্রণ ও নেতৃত্ব প্রদান করে। আশা করি লাইন তোমরা বুঝতে পেরেছো, ব্যাখ্যা করার কিছু নেই। সো একটা দেশের মুদ্রা বাজার কি? একটা দেশের মুদ্রা বাজার বলতে উক্ত দেশের ব্যাংকিং প্রতিষ্ঠান এবং আর্থিক প্রতিষ্ঠান মিলে যে বাজারটা আছে, সো এটা হচ্ছে দেশের মুদ্রা বাজার। সো এখানে কি থাকবে? ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান। এই যে ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান, এই দুইটা পক্ষ মিলে কিন্তু আলটিমেটলি দেশের মুদ্রা বাজার গঠিত হয়। এখন এই মুদ্রা বাজারকে অভিভাবককে কেন্দ্রীয় ব্যাংক।
কেন্দ্রীয় ব্যাংক কিভাবে কি কাজ করে, নেতৃত্ব দেয় বা পরিচালনা করে, ওটা কি কি কাজ করে থাকে? প্রথমে প্রয়োজনীয় পরিকল্পনা প্রণয়ন, ওরা বলে দেয় আচ্ছা এই দেশে এই বছর এই মুদ্রা বাজার এইভাবে কাজ করবে, এই যে নিয়ম নীতি ফলো করবে, তারা এই সব খাতে এইভাবে অর্থ লেনদেন করবে, এরকম করে কিন্তু পরিকল্পনা প্রণয়ন করে। দেন গঠন ও উন্নয়ন, বিভিন্ন নিয়ম নীতি প্রণয়ন করে এই যে মুদ্রা বাজারে কিভাবে আরো বেশি রিচ করা যায়, আরো বেশি স্মুথলি রান করার জন্য ব্যবস্থা করা যায়, সবগুলা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের দায়িত্বে থাকে। তারপরে কি পরিচালনার সহায়তা, এই যে মুদ্রা বাজারের বিভিন্ন পক্ষ আছে, কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান, এরা কোন ওয়েতে চলতে গেলে এদের সুবিধা হবে, কি করলে এরা ভালোভাবে চলতে পারবে, এইসব ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় ব্যাংক সাহায্য করে। মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা, ঠিক ওই একইভাবে দেখো, স্থিতিশীলতা রক্ষা, মুদ্রামান সুরক্ষা এবং প্রতিনিধি, আচ্ছা এই দুইটা, মুদ্রা বাজারের স্থিতিশীলতা রক্ষা এবং মুদ্রামান সুরক্ষা। সো কি করলে দেশের মুদ্রা বাজার স্থিতিশীল থাকবে এবং বাজারের মুদ্রামান সুরক্ষা থাকবে, এটা কিন্তু কেন্দ্রীয় ব্যাংকের মাথা ব্যথা, ওই কাজগুলো করে থাকে। এরপরে প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন, একটি দেশের মুদ্রা বাজার কিন্তু দায়িত্ব কার, আলটিমেটলি সরকারের, বাট সরকারের পক্ষে কে কাজটা করে, কেন্দ্রীয় ব্যাংক। সো এই মুদ্রা বাজারের প্রতিনিধি কিন্তু আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংক থাকে। সো মুদ্রা বাজার যদি কিছু হয়, ভালো হয় বা খারাপ হয়, কেন্দ্রীয় ব্যাংক কিন্তু সরাসরি মানে সরকারকে মানে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এই ছিল মূলত কেন্দ্রীয় ব্যাংকের মুদ্রা বাজারকে কেন অভিভাবক বলা হয়, এই কাজগুলো কেন্দ্রীয় ব্যাংক করা হয়ে থাকে। আচ্ছা, এইবার আমাদের শেষ টপিক চলে এসেছে, আমাদের মাত্র এই তালিকাভুক্ত ব্যাংক সম্পর্কে আমরা পড়বো, এটা হয়ে গেলেই এই চারটা মানে জাস্ট একটা জিনিস, এবার আমাদের এমসিকিউ করে আমাদের ক্লাস শেষ। আশা করি আমাদের ক্লাস ইনশাআল্লাহ 15 মিনিটে বা 10 মিনিটে শেষ হয়ে যাবে। আচ্ছা, তালিকাভুক্ত কি বলো তো? আচ্ছা আমাকে তোমাকে বলো, তোমরা তো অনেকে পড়েছো তাই না, তালিকাভুক্ত কি, আমাকে উত্তর ইসা বলো তো, কমেন্টে দেখি কে কতদূর পারো। তালিকাভুক্তিকরণ কাকে বলে, বা এই যে বলা হয় তালিকাভুক্ত ব্যাংক কি, বা এই যে তালিকাভুক্তকরণ বা স্কেজুল ব্যাংক, এগুলো কাকে বলে একটু বলো তো। আচ্ছা, সুমনা হক বলছে ভাই আছে ক্লাস সবসময়, আসলে আমারও ঘুম পাচ্ছে, আমার ঠান্ডা লাগছে বলে আমার খুব নাক চুলকাচ্ছে অ্যাকচুয়ালি, বাট কি করার, পড়াতে তো হবে। একটু টপিকটা আজকে বোরিং, বাট ইনশাআল্লাহ বেশিক্ষণ লাগবে না। ভাই আর ক্লাস বেশিক্ষণ নাই আশা করছি, সো একটু তোমাদের বলো যে, আচ্ছা তো আমাকে বলছে ফাহাদ আহমেদ বলছে কেন্দ্রীয় ব্যাংকের অভিভুক্ত যারা, রাইট। আরো কি দেখি কেউ কিছু বলতে পারো কিনা যে তালিকাভুক্ত কি? সরকার কর্তৃপক্ষ নিবন্ধিত ব্যাংক, হ্যাঁ এটাও হতে পারে। সিরিয়ালে একের পর এক লেখাকে তালিকা বলে, আচ্ছা হ্যাঁ এটাও বুঝলাম। আচ্ছা আমি বলি, তো দেখো একটা বাণিজ্যিক ব্যাংক যখন কোথাও মানে চালু হতে যায়, তখন তারা কি করে, প্রথমে তারা কেন্দ্রীয় ব্যাংকের কাছে যায়, গিয়ে বলে যে আমরা দেশের লেনদেন করতে চাই, আমরা আপনার তালিকাভুক্ত হতে চাই। তালিকাভুক্ত মানে কি? তালিকাভুক্ত হচ্ছিল কেন্দ্রীয় ব্যাংকের আদেশ নির্দেশ মেনে চলার অঙ্গীকারবদ্ধ হয়ে কোনো ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করে, তখন তাকে তফসিলি বা তালিকাভুক্ত বলা হয়। অর্থাৎ একটা বাণিজ্যিক ব্যাংক গিয়ে বলে যে কেন্দ্রীয় ব্যাংকে যে আমি আপনার তালিকার অন্তর্ভুক্ত হতে চাই বা আপনার কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ করতে চাই, আমাকে নেন। সো যদি এরকম কেন্দ্রীয় ব্যাংক তখন তাদেরকে তার তালিকাভুক্ত করে বা তার সদস্যপদ প্রদান করে, তখনই ওই ব্যাংকে বলা হবে তালিকাভুক্ত ব্যাংক। আর ইংরেজিতে স্কেজুল শব্দটির বাংলা আবেদনিক অর্থ হচ্ছে তালিকা, আর তালিকাভুক্ত বলে তালিকায় অন্তর্ভুক্তকরণকে বোঝায়। সো কে অন্তর্ভুক্ত করাবে? কেন্দ্রীয় ব্যাংক। কাকে করাবে? কোন নতুন বাণিজ্যিক ব্যাংকে, যারা আলটিমেটলি কেন্দ্রীয় ব্যাংকের তালিকা অন্তর্ভুক্ত হতে চায় এবং তারা বলে আমরা আপনার সকল আদেশ নির্দেশ মানব। আচ্ছা, এর বৈশিষ্ট্য কি? তালিকাভুক্ত হলে কি হয়? কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ হয়, অর্থ বাজারের সদস্যপদ লাভ করে। দেখো অর্থ বাজারের অভিভাবককে বলতো কেন্দ্রীয় ব্যাংক। সো কেন্দ্রীয় ব্যাংকের সদস্যপদ লাভ মানে কিন্তু আলটিমেটলি অর্থ বাজারের বা মুদ্রা বাজারের সদস্যপদ লাভ। আইনানুগ অস্তিত্ব অর্জন, যখন একটা ব্যাংক তালিকাভুক্ত হয় তখন কিন্তু আলটিমেটলি সে একটা আইনগতভাবে অস্তিত্ব পায়, কারণ সে কেন্দ্রীয় ব্যাংকের আন্ডারে চলে এসেছে। আর কেন্দ্রীয় ব্যাংক কিন্তু দেশের মানে অর্থবাজারের আইনগত সবচেয়ে শক্তিশালী পক্ষ। তো যখন ওদের আন্ডারে চলে আসবে, আলটিমেটলি কিন্তু একটা বাণিজ্যিক ব্যাংকও কিন্তু একটি আইনগত অস্তিত্ব লাভ করবে। এবং এটি করার জন্য ন্যূনতম পরিচালিত মূলধন ও সংরক্ষিত তহবিল হিসাবে 400 কোটি টাকা কেন্দ্রীয় ব্যাংকে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংক ঠিক আছে ভাই, আমি সবকিছু করবো, আর আমাকে 400 কোটি টাকা দে, 400 কোটি টাকা দিলেই তোকে আমি অন্তর্ভুক্ত করব। এখন কেন 400 কোটি টাকা দিতে হয়, তোমরা কি জানো এটা? একটু কমেন্টে বলো তো কেন।
আচ্ছা, আমি কমেন্ট পড়েছি অনেকগুলো, যেহেতু আর অনেকের ভালো লাগছে আমি তাতেই ক্লাসে শেষ করেছি, আর সবার কমেন্ট পড়ে নিই। বাট তোমরা একটু বলো তো কেন এই 400 কোটি টাকা দেওয়া লাগে? বলতে পারবে যে কেন এই সংরক্ষিত মুনাফা হিসাবে করা লাগে? এটা খুব ইন্টারেস্টিং, খুব মজা পাবো আশা করি তোমরা। কেউ কি জানো তোমরা এটা কেন করতে হয়? একটু কমেন্টে জানিয়ে দাও, আমি এখনই বলে দিব এটা। আচ্ছা, আমাকে রাফি গাজী বলছে না ভাইয়া জানি। আচ্ছা, আমি জাস্ট বলে দেই। দেখো, আজকে একটা ব্যাংক হয়েছে, আমি ধরে নিই নাম হচ্ছিল রাইয়ান ব্যাংক। সবাই আমার কাছে টাকা রাখছে। আমার এখন মনে করো ইন টোটাল আমার কাছে এখন টাকা আছে জনগণের কাছে মোট 320 কোটি টাকা টাকা রেখেছে আমার কাছে। জাস্ট আমি কি করলাম, 3 বছর চালানোর পরে আস্তে করে টাকাগুলো নিয়ে সামহাও দেশে আমি মানে অর্থ পাচার করে আমি ব্যাংক বন্ধ করে পড়াই গেলাম। ওই যে তোমরা হেরাফেরিতে দেখো না যে টাকা ডবল করার কথা বলে বুঝে নাই হয়ে যায়, ঠিক একইভাবে আমি কাজটা করলাম। তখন কি হবে, এই যে জনগণের টাকাগুলো যে নাই হয়ে গেল বা মেরে দিল, এইটা জনগণ তখন কাকে ধরবে? বিকজ এই রায়ান ব্যাংকে তো পাবে না, বিকজ রায়ান ব্যাংকের যে মালিক মিস্টার রায়ান, সে কিন্তু 320 কোটি টাকা নিয়ে পলাতক। তখন মানুষগুলো কাকে ধরবে? তখন মানুষরা ধরবে হচ্ছিল গিয়ে কেন্দ্রীয় ব্যাংকে। যে কেন্দ্রীয় ব্যাংক, আচ্ছা কেন্দ্রীয় ব্যাংকে যে ভাই টাকা তো তোর লোক মেনে নিয়ে চলে গেছে, আমাকে এখন আমাদের টাকা ফেরত দে। এখন কেন্দ্রীয় ব্যাংক যদি দেখো টাকা না থাকে, তখন কিন্তু কেন্দ্রীয় ব্যাংক বোকায় বসে থাকবে। ওরা কি করবে? তো নিজেদের পকেটে 320 কোটি টাকা 320 কোটি টাকা দিতে হবে। এখন যদি এই মিস্টার রায়ান ব্যাংক যদি কেন্দ্রীয় ব্যাংকের কাছে এখন 400 কোটি টাকা রেখে দেয়, তখন এই 320 কোটি টাকাকে নিয়ে কি সে কখনো পলাবে? কজ দেখবে ভাই, আমি 320 কোটি টাকাতে পলাই, তবু আমার 80 কোটি টাকা লস, কারণ কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমার 400 কোটি টাকা ওখানে আছে। তো এই একটা রিজন। তারপরে মাঝে মধ্যে এটা দেখা যেরকম যেরকম যেটা কোনো ব্যাংক ফ্রড করতে না পারে। তারপরে আবার থাকে হচ্ছিল যে বিভিন্ন সময় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের কিন্তু ধরেন যে রায়ান ব্যাংকই, সে চোর না ভাই, আমি ভালো মানুষ, সে মনে করেন চোর না, বাট তার এখন অবস্থা খুব খারাপ, সে চলতে পারছে না। ওই সময় কেন্দ্রীয় ব্যাংক তারই যে 400 টাকা জমা ছিল এখান থেকে চলে যাচ্ছে, যে তোর অবস্থা খারাপ, নে তোকে আমি 100 টাকা দিলাম, তুই আপাতত ঠিক মতো থাক যেন তোর সমস্যা না হয়, আবার তোর টাকা হলে আমাকে দিয়ে দিস ফেরত। এরকম বিভিন্ন রিজনে কেন্দ্রীয় ব্যাংক 400 কোটি টাকা কিন্তু পরিশোধিত মূলধন হিসাবে বা সংরক্ষিত তহবিল হিসাবে জমা রাখে। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এরপরে আরো কিছু জিনিস আছে। তালিকাভুক্ত ব্যাংক হতে আরো কিছু কাজ করতে হয়। প্রথমে হলো তারল্য সংরক্ষণ। এটা কি? এরকে এসএলআর বা স্ট্যাটিউটরি লিকুইডিটি রেশিও বলা হয়। বর্তমানে এর হার 13%, তবে ইসলামী শরিয়ার ভিত্তিতে প্রাতিষ্ঠানিক ব্যাংকের ক্ষেত্রে এর হার 5.5%। এখন কেন্দ্রীয় ব্যাংক শুরুতে আমার কাছ থেকে 400 টাকা নিয়েছে। এরপর আমাকে বলে, মিস্টার রায়ান, আপনার প্রতি সপ্তাহে যত টাকা আপনার মানে একটা সপ্তাহ শেষে বা মাস শেষে মানে চুক্তি অনুযায়ী আর কি, চুক্তি না মানে নিয়ম অনুযায়ী, যে প্রতি সপ্তাহ ধরে আমি সপ্তাহ শেষে, যে প্রতি সপ্তাহ শেষে যত টাকা থাকবে তার 13.5% এইখানে আমাকে মানে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে হবে। কিভাবে জমা রাখবেন? তরল সম্পদ হিসেবে। তরল সম্পদ বলতে কেন্দ্রীয় ব্যাংকের বন্ড বা ডিবেঞ্চার কিনে জমা রাখতে হবে, ধরে নাও। আচ্ছা, কেন রাখতে হবে এটা পরে বলছি। তারপরে আরো কি করতে হবে? কেন্দ্রীয় ব্যাংকের অনুসরণ করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক যেটা করবে বাণিজ্যিক ব্যাংকগুলোকে, তালিকাভুক্ত ব্যাংকগুলোকে সেই কাজগুলো করতে হবে। সহযোগিতার সম্পর্ক সৃষ্টি, প্রয়োজনীয় কেন্দ্রীয় ব্যাংকের সহযোগিতা করতে হবে। কেন্দ্রীয় ব্যাংক কোনো যদি নীতি মানে বাস্তবায়ন করতে বলে বাণিজ্য তালিকাভুক্ত ব্যাংকগুলোকে, তখন সেই নীতি বাস্তবায়ন করতে হবে। এরপরে আবার আসলো কেন্দ্রীয় ব্যাংকের নগদ টাকা সংরক্ষণ, বা একে সিআরআর বা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট বলে। আমাদের দেশে এরূপ জমার বর্তমান সাপ্তাহিক গড় ভিত্তিতে 6.5%, 6.5%। এখন এই যে 6.5% এবং 13%, এগুলো কেন? সো দেখো, যখন ধরে নাও সাপ্তাহিক ভিত্তিতে আমার মিস্টার রায়ান ব্যাংকের কাছে আছে 100 টাকা, এখন সপ্তাহ শেষে দেখলে 100 টাকা আছে, কেন্দ্রীয় ব্যাংক তখন বলবে ঠিক আছে মিস্টার রায়ান, আপনি 6 টাকা 50 পয়সা নগদ আমার কাছে জমা রাখেন এবং আরো 13 টাকা দিয়ে আমার বন্ড বা ডিবেঞ্চারে কিনে রেখে দেন, মানে সব মিলে 19.5 টাকা আমাকে দিয়ে রাখেন 100 টাকার মধ্যে। আর বাকি 81 টাকা যে আছে সেই টাকা 81 টাকা, সরি 80 টাকা 50 পয়সা, এটা দিয়ে আপনার যা ইচ্ছা আপনার কার্যক্রম করেন।
এইটা কেন করে? এখন দেখো কেন্দ্রীয় বাণিজ্যিক ব্যাংকগুলো কিভাবে চলে বলো তো, নিজের টাকা দিয়ে? নিশ্চয় না। তারা মানুষের কাছ থেকে অর্থ নিয়ে সেই টাকা দিয়ে কিন্তু তারা কাজ করে। এখন যদি এরকম হয়ে থাকে যে আমি মানুষের কাছ থেকে কিন্তু আমানত নিচ্ছি, সেটা আমি ঋণ দিচ্ছি, যদি কোনো কারণে আমার ঋণ খেলাপি হয়ে যায়, আমি ঋণ নিতে পারছি না, এই যে সপ্তাহে ভিত্তিতে ভিত্তিতে আমি কিছু টাকা, আমি 100 টাকা মানুষের কাছ থেকে নিয়েছি, নিয়ে 80 টাকা ব্যবহার করছি, আর বাকি যে 19.5 টাকা আমি রেখে দিয়েছি সেইটা আমার ব্যাকা হিসেবে থাকবে। যদি কোনো কারণে আমার কখনো সমস্যা হয়, তখন সরকার প্রথমে কি করবে, ঠিক আছে তুই যে 100 টাকা পাইছিলি এই নে, তো 19.5 টাকা আমি রেখে দিয়েছিলাম, যে এখান থেকে খরচ কর, তোর যে সমস্যা হচ্ছে তুই ঋণের অর্থ ফেরত দিতে পারছিস না, তুই এই টাকাগুলো নিয়ে আগে তুই তোর আমানতকারীদের আমানত অর্থ ফেরত দে, দেন প্রয়োজনে অন্যভাবে সাহায্য করবো। সো এই যে বিভিন্ন রিজন আছে, একটা ব্যাকআপ হিসাবে কেন্দ্রীয় ব্যাংক নির্দেশ দিতে তোমার এত টাকা জমা রেখে দিতে হবে। এখন এই যে 5.5% বা সাড়ে 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 সরি 13% বা 6.5%, এইটা কিন্তু ফ্ল্যাকচুয়েট করে, যেরকম কিছুদিন আগে মনে হয় এটা 4% হয়েছে বা আবার বেড়ে যায়। এখন আমি যেহেতু তোমাদের ইয়ারের যে সিজনের যে বইটা আমি সেই বইতে পড়াচ্ছি, আমি সেই মান ধরে পড়াচ্ছি, বাট করোনা পরিস্থিতি দেখা গিয়েছে কিন্তু এই মানটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো তোমরা একটু কাজ হচ্ছিল, বইটা তো পড়বা, প্লাস তোমরা যখন পরীক্ষার আগ মুহূর্তে তোমরা কেন্দ্রীয় ব্যাংকের যে সার্কুলার আছে সেখানে দেখে নিবা, আচ্ছা এই সিআরআর বা এসএলআর এর টোটাল মান কত। আর এখানে আরেকটা হচ্ছিল, ইসলামী শরিয়া ভিত্তিতে ব্যাংকের ক্ষেত্রে এটি 5.5%। তো যে বাণিজ্যিক ব্যাংকগুলো 13%-এ কাজ করতে হয়, ইসলামী শরিয়া ভিত্তিতে তারা একটু কমিয়ে দিয়েছে, কারণ দেখা যাচ্ছে সেখানে সুদের পরিমাণ কম থাকে, অনেক কমে কাজ করে তারা, দ্যাট ইজ ওয়াই ওদেরকে 13.5-এর বদলে 5.5%-এ কাজ করতে হয়। আই হোপ তোমরা সিএ সিআরআর বা এসএলআর সম্পর্কে সব আইডিয়া পেয়েছো। এইবার আমাদের শেষ টপিক, এরপর আমরা এই লাস্ট স্লাইডের পরে যেটা প্রশ্ন করবো আমাদের ক্লাস শেষ। সো কিভাবে তালিকাভুক্ত ব্যাংক সমূহ কেন্দ্রীয় ব্যাংক তত্ত্বাবধান করে? প্রথমে হচ্ছিল নির্দিষ্ট পরিমাণ পরিচালিত মূলধন রাখে, যেটি হলো 400 কোটি টাকা। নির্দিষ্ট পরিমাণ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষণ 6.5%। নির্দিষ্ট পরিমাণ তরল সম্পদ রক্ষণ, এটা ছিল মোট আমানত 13.5%, এবং ইসলামী শরিয়া ভিত্তির ক্ষেত্রে 5.5%। সাপ্তাহিক প্রতিবেদন দাখিল, কেন্দ্রীয় ব্যাংকে প্রত্যেক সপ্তাহে তার তালিকাভুক্ত ব্যাংকে বলে তোমরা যে লেনদেন করেছো আমাকে একটা প্রতিবেদন দাও, আমি দেখবো সবকিছু ঠিক আছে কিনা, তোমরা কোনো ভুল কিছু করছো কিনা। দেন সততার নিশ্চয়তা প্রদান, কেন্দ্রীয় ব্যাংক দেখে যে একটি বাণিজ্যিক ব্যাংক ভালো আছে কিনা, তার সব ঠিক আছে না থাকলে সে ওটাকে সততার মানে তারা যে মানুষের সাথে সততার সাথে লেনদেন করবে এই নিশ্চয়তা কেন্দ্রীয় ব্যাংক প্রদান করে। এবং কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশ পালন, অর্থাৎ এই যে তালিকাভুক্ত ব্যাংকগুলো তারা কেন্দ্রীয় ব্যাংকের সকল নির্দেশ পালনে কিন্তু বাধ্য থাকে। সো এই ছিল ওভারঅল জিনিস। আচ্ছা বলছে ভাইয়া বন্ড মানে কি? বন্ড মানে কি তোমার জানতে হলে তোমার ফার্স্ট পেপারে ক্লাস করতে হবে, ফার্স্ট পেপারে ক্লাস করলে তুমি বুঝতে পারবা বন্ড মানে কি। যা শর্টে বলে দেয়, বন্ড হচ্ছিল একটা হচ্ছিল ঋণপত্র, যে একটা কোম্পানি বন্ড ছাড়া 500 টাকার বন্ড, একটা জনগণ সেখানে ইনভেস্ট করতে পারে, যে আমি 500 টাকা দিয়ে বন্ডে কিনে নিলাম এবং এই বন্ডের এগেনস্টে আমি কিছু সুদ পাবো এবং নির্দিষ্ট সময় ভাইয়া আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা ভাইয়ার খুব সম্ভবত নেটওয়ার্কে কোনো প্রবলেম হয়েছে।
তো আমরা আজকের ক্লাসটা এখানেই শেষ ঘোষণা করছি। আজকের ক্লাসে যেগুলো টপিক বাদ পড়েছে ভাইয়া পরবর্তী ক্লাসে সেটা কভার করে দিবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।